ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ইলেকট্রিক্যাল ডিজাইন মাস্টার কোর্সে আল্লাহ তাআলার অনুগ্রহে আমরা দুটো কোর্স একসাথে শেষ করলাম প্যারালেলি। অটোক্যাড 2D ফান্ডামেন্টালস এবং লাইটনিং প্রোটেকশন সিস্টেম ডিজাইন উইথ আইসোমেট্রিক 3D ড্রয়িং। তো আজকে আমরা আমাদের এই কোর্স প্র্যাকটিস করতে যে এই টপিক গুলোকে প্র্যাকটিস করতে যে যাদের যে প্রবলেম গুলো হয়েছে, আপনারা গ্রুপে কমেন্টস করেছিলেন, তাদের প্রথমে সেই বিষয়গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে হয়তো কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। ইনশাআল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আপনাদের মধ্যে থেকে গ্রুপে দেখলাম যে অনেকেই আপনাদের কাজগুলোকে আমাদেরকে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছিলেন। অনেকে এগুলা অনেক সুন্দর হয়েছে, কারো কারো কিছু জায়গায় হালকা কারেকশন আছে। সব মিলিয়ে ওভারঅল সবাই অনেক সুন্দর করতেছেন যারা প্র্যাকটিস করতেছেন। তো আমার এই মডিউল থেকে আপনারা যে যত বেশি আউটপুট পেতে চান তাকে তত বেশি প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ প্র্যাকটিস যত বেশি করবেন আমাদের এই মডিউল থেকে আউটপুটটা আপনি তত বেশি নিতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের মডিউলটা সেইভাবে ডিজাইন করা, এই জন্য শুধু হ্যান্ড নোট পড়ে আপনি প্রপার কমপ্লিট সলিউশন ডিজাইন করতে পারবেন না। এই জন্য ওই জিনিসটা জানার পরে এটার যে প্র্যাকটিস গুলো আমরা দিয়েছি সেটা নিয়ে আলোচনা করব। চলুন আমরা আমাদের আলোচনাটা শুরু করি। আমি একটা পিডিএফ ফাইল শেয়ার করেছি, একটু আমাকে জানাবেন যে পিডিএফ ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো নুরুল ইসলাম ভাই প্রশ্ন করেছিলেন যে আমি ডিসপ্লে থেকে রিবন লগ আউট করতে যাচ্ছি কিন্তু কোনোভাবেই পাচ্ছি না এবং ডাইমেনশন সেটিংটা আরেকটু বিস্তারিত দেখালে ভালো হতো। আমরা এটা একটু দেখাই, তারপরে বাকি কাজগুলো করব। ওনার প্রবলেম ছিল যে রিবন, এই যে অটোক্যাড ফাইলটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমার রিবন অপশনটাকে হাইড করে রাখা আছে। তো রিবনকে কিভাবে আনবেন? কিবোর্ড থেকে RI এরকম বি এতটুকু লিখলে এখানে অনেকগুলা লেখা শো করবে, তার মধ্যে এই যে রিবন ক্লোজ, আমার তো রিবনটা ক্লোজ হয়ে আছে, এই যে রিবনে ক্লিক করলে রিবনটা চলে আসবে। রিবনটাকে চাচ্ছেন যে আপনি হাইড করে দিতে। আমরা ক্লাস শেষে প্রশ্নোত্তর আবার নিব যদি সুযোগ থাকে। আপাতত যাদের প্রশ্ন ছিল এগুলোর আলোকে আলোচনা করার চেষ্টা করি। তাহলে রিবন আমরা ক্লোজ করলাম, এখন চাচ্ছি যে একটা বড় ড্রয়িং করতেছি, এক পেজে ভালোভাবে অনেক কিছু দেখতে পাচ্ছি না। তো রিবনের এই জায়গাটুকু যদি আমি পাই তাহলে একটু বড় করে ড্রয়িংটা দেখতে পারবো। এজন্য আমরা কি করব, কিবোর্ড থেকে RIB এরকম লিখলেই এই যে রিবন ক্লোজ, তাহলে এই যে উপরে দেখেন আমার অনেকখানি জায়গা বাড়ছে। এখন যারা অটোক্যাড 7 ইউজ করেন বা লোয়ার ভার্সন গুলা ইউজ করেন তাদের রিবনের ইস্যুটা নাই। হ্যাঁ, 2010 থেকে উপরের ভার্সন গুলাতে রিবন গুলো নর্মালি আছে, মানে অপশন গুলা তৈরি হয়েছে। তাহলে আমি আরেকবার দেখাচ্ছি, রিবন যদি না থাকে কিভাবে আনবেন। RIBB এটা লিখলে অনেকগুলা লেখা শো করবে, সেখান থেকে রিবনে ক্লিক করলে রিবনটা চলে আসবে। চাচ্ছেন যে আপনি রিবনের এই জায়গাটা আপনার স্ক্রিনের অনেকটুকু জায়গা দখল করতেছে, তো আপনি আর একটু স্ক্রিনে বেশি জায়গা নিয়ে কাজ করতে চান, এই জন্য রিবনটা ক্লোজ করতে চাচ্ছেন। তাহলে RI এটা লিখবেন, এই যে RI লিখলে এই অনেকগুলো লেখা শো করবে, রিবন ক্লোজ। উপরে এই যে বারটা দেখতেছেন, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, রিবন ছাড়াও আপনার যদি জরুরি কোনো একটা কমান্ড ভুলে গেছেন, এটা কি কমান্ড, তো আপনি ড্র করবেন। এই যে ড্রতে ক্লিক করলে এখানে অনেকগুলা আপনার রিবনের ভিতরে যেগুলা ছিল এখানে ওইগুলা আছে, যেমন সার্কেল, আর্ক, তারপরে স্পিলাইন, এলিপস, ব্লক, টেবিল, অনেকগুলো আছে। ডাইমেনশন থেকে আপনি মেজারমেন্ট গুলা নিতে পারবেন। মডিফাই থেকে এই যে ইরেজ, কপি, মিরর, অফসেট, এরকম আমরা যে মোট বিষয়গুলো শিখেছি এখানে ওই বিষয় ছাড়াও আরো অনেকগুলা বিষয় পাবেন। তো কোনো কারণে যদি আপনার রিবনের ডাটা ডিলিট হয়ে যায় বা ভিতর থেকেই ফাংশনালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ডাটা এররের কারণে অনেক সময় এরকম হইতে পারে, তো তখন আপনি কি করবেন, এই যে মেনু বার থেকে আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলা, হয়তো আপনি কমান্ডও ভুলে গেছেন, কারণ কমান্ড জানা থাকলে অল ভার্সনে অলরাউন্ডার হওয়া যায়।
তো আপনার এখন কমান্ড মনে আসতেছে না, তো আপনি তখন কি করতে পারেন, এই যে এই জায়গাগুলো থেকে আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো প্রাথমিকভাবে সেরে ফেলতে পারেন। এবার আসা যাক এই বারটাকে, এই যে এইটার বারটার নাম হলো মেনু বার। এই বারটাও অনেক সময় কিবোর্ডে কোনো কিছু চাপ লেগে এটাও হাইড হয়ে যেতে পারে। তো মেনু বার, তাহলে এটার নাম কি? মেনু বার। তো মেনু বার আপনি যদি কিবোর্ড থেকে লিখেন MENU, মেনু লিখলেই এই যে দেখেন, এই যে মেনু বার, অনেকগুলো অপশন আছে তার মধ্যে এই যে মেনু বার, মেনু লিখলেই চলে আসবে মেনু বার। এই মেনু বারে যদি ক্লিক করেন, দেখেন আমার কার্সরের সাথে ডান সাইডে ওয়ান লেখা আছে। তো এইটা মেনু বারটা অ্যাক্টিভ আছে, এই জন্য আমি যদি 0 লিখে ইন্টার দিই তাহলে দেখেন মেনু বার চলে গেছে। এরকম অনেকের হইতে পারে। তো যদি মেনু বার চলে যায়, এখন আপনি কমান্ডও ভুলে গেছেন, রিবনও কোনো কারণে কাজ করতেছে না, কিন্তু আপনার তো কাজ চালিয়ে যেতে হবে। হয়তো আপনাকে উইন্ডোজ দেওয়া লাগবে বা অটোক্যাড নতুন করে ইনস্টল দিতে হবে, কিন্তু এখন আপনার জরুরি দরকার কাজটা কমপ্লিট করতে হবে। এই জন্য আপনি কি করবেন, মেনু বারে যে লিখবেন, স্ক্রিনে যে MENU পুরো অক্ষরটাই লিখতে পারেন, অথবা মেনু লিখলেই চলে আসবে, নিচে সাজেস্ট করবে যে আপনি কোনটা নেবেন এখান থেকে। অথবা আপনি যদি চান মেনু BAR লেখেন, তাহলে শুধু মেনু বারটায় আসবে, যেখানে ক্লিক করলাম। এবার দেখেন আমার স্ক্রিনে ডান দিকে মানে মাউসের সাথে এই যে একটা 0 লেখা আছে, তাহলে আমি এটাকে যদি 1 করে দিই, এবার উপরের দিকে তাকান, এই যে মেনু বারটা চলে আসলো। এই বিষয়টা আমাদের সমাধান হইলো। এখন আমরা দেখব যে দ্বিতীয় প্রশ্নটা দেখি। স্বদেশ সাহা ভাই বলছেন যে স্যার A4 A3 পেপার সাইজ নিব কিভাবে, আর প্রিন্ট কিভাবে করব, একটা ডেমো দেখাই দেন। আচ্ছা, স্বদেশ ভাই আপনার উদ্দেশ্যে বলি যে এইটা আমরা অটোক্যাডের তৃতীয় এবং চতুর্থ ক্লাসে আমরা ডিটেলস দেখিয়েছি। তারপরে যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আমরা এটা আবার একটু দেখাই সংক্ষেপে। অটোক্যাডে আমরা যে ড্রয়িং গুলাকে প্রিন্ট করি হার্ড কপিতে, এক্ষেত্রে নর্মালি প্রিন্টের সাইজ দুইটা ক্যাটাগরিতে থাকে। পেপারের সাইজ, একটা হলো A3 পেপার, আর একটা হলো A4 পেপার। A4 পেপার হচ্ছে, আমার এখানে এই যে ফাইল গুলা দেখতেছেন, এগুলা হলো A4 পেপার। A3 পেপার আমার এখানে এই মুহূর্তে নাই, দেখি দেখে দেখাচ্ছি। নর্মালি এরকম সাইজের একটা পেপার, বড় A3, A4 এর প্রায় ডাবল। A4 মানে কত, নর্মালি আমরা যে অফিসিয়াল কাগজগুলাতে প্রিন্ট করি ওই সাইজ গুলা হলো A4। তো আর A3 হলো যে এরকম সাইজ। তো A3 তে আমরা নর্মালি অফিসিয়াল ড্রয়িং গুলা প্রিন্ট করে থাকি। A3 তে আমরা নর্মালি অফিসিয়াল ড্রয়িং গুলো প্রিন্ট করে থাকি। তো A3 পেপারের সাইজ হচ্ছে 16.53 ইঞ্চি, 11.69 ইঞ্চি। A4 পেপারের সাইজ হলো এটা। এখন ধরেন আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনার একটা 30, আপনার একটা 100 ফিট বাই 50 ফিটের একটা বিল্ডিং, অথবা একটা সাব স্টেশন রুম 50 ফিট বাই 40 ফিট। এখন আপনি যখন মেজারমেন্ট দিয়ে ড্র করবেন, তখন তো আপনাকে 50 ফিটেরই একটা লাইন নিতে হবে। এখন এইটা এই পেপারের মধ্যে কেমনে নিবেন? তো এই জন্য প্রথমে যেটা করবেন, আপনার যে মেইন ড্রয়িং 100 ফিট নেন, 200 ফিট নেন, যেটা নিছেন নিছেন, প্রথমে এরকম একটা পেপার বানাবেন, অ্যাকচুয়াল পেপার। এবং এটা কিভাবে বানাবেন, রেক্টেঙ্গুলার দিয়ে বানাইতে পারেন, যে লাইনটা এদিকে করলেন এদিকে করলেন, হ্যাঁ, করে আপনি বানাইতে পারেন। যেমন এল লিখে ইন্টার দিলাম, পিক করে এদিকে গেলাম, এদিকে কত, 8.26, 8.26 ইন্টার। আমার ডাইমেনশন সেটিং আগে থেকে করা আছে। এইদিকে হলো 11.69, 11.69। আবার এদিকে 8.26, 8.26। এরপরে উপরে এখানে যে মিলাই দিলাম এটা। এখন এই পেপারের মধ্যে, এবার এই পেপারটা ড্র করি। আপনি লাইন দিয়ে করতে পারেন, রেক্ট্যাঙ্গুলার, এটা তো লাইন দিয়ে করলাম, এবার রেক্ট্যাঙ্গুলার, REC ইন্টার, পিক করবেন, করে এভাবে নিয়ে আসবেন।
কত বড় নিতে হবে? 16.53। তাহলে 16.53 দিয়ে কি করবেন, কমা 11.69, 11.69 এটা হয়ে গেছে। এবার এটাকে আপনি একটু মুভ করে নিয়ে আসলেন, নিয়ে এখানে নিলেন। আরেকভাবে করা যায়, এইভাবে অনেক সময় অনেকের কাজ নাও করতে পারে। তাহলে আপনি কি করবেন, REC ইন্টার ক্লিক করে এভাবে একটু নিবেন, নেওয়ার পরে শিফট চেপে @, নেবেন। @ নেওয়ার পরে এই যে 16.53, 11.69 এটা হয়ে গেছে। এখন এটা আপনি আপনার যেখানে নেওয়া দরকার। এখন আমার প্রশ্ন হলো, এই যে এটা আপনি নিলেন, এটার ভিতরে কি একটা 100 ফিট ড্রয়িং ঢোকানো সম্ভব? ঢুকবে না। আপনি যখন ওই 100 ফিটের একটা আপনার সাবস্টেশন রুম বা 50 ফিটের বা 40 ফিটের একটা ইউটিলিটি বিল্ডিং সাবস্টেশন রুম উইথ জেনারেটর রুমটা A4 পেপারের মধ্যে ঢুকাবেন, তখন এটা অনেক কঠিন হয়ে যাবে। মানে আপনার ওইটার স্কেল চেঞ্জ হয়ে যাবে। এই জন্য তখন কি করবেন, এরকম একটা ডেমো বানাবেন যেটা অ্যাকচুয়াল ফরম্যাট, এবার এইটারে স্কেল করে করে বড় করবেন, SC ইন্টার। এটা হয়তো আপনি 10 গুণ বড় করলেন। 10 গুণ যদি বড় হয়, তাহলে যেটা এই যে 10 গুণ বড় হয়ে গেছে। এবার মুভ করবেন, করে কি করবেন, ওই সাবস্টেশন রুমের ইউটিলিটি রুমটাকে যেখানে আছে এটারে মুভ করে ওখানে বসাবেন। এখন প্রশ্ন হইতে পারে যে তাহলে A3 পেপারে আমার 40 ফিটের ড্রয়িং, 50 ফিটের ড্রয়িং, 100 ফিট লম্বা ড্রয়িং কেমনে হবে, এটা কেমনে সেট করব? এটা সেট করতে হবে না। অটোক্যাড এটা অনেক ডিফারেন্ট জটিল ফাংশন আছে যেগুলো আর্কিটেকচারাল ড্রয়িং এর জন্য লাগে। আমাদের জন্য যেটা হবে যে এইটা আপনি কি করবেন, আবার প্রিন্ট করবেন। এই যে এখানে প্রিন্টের চিহ্ন, প্লট, অথবা Ctrl+P চেপেও করতে পারেন। এই যে প্লটে যদি ক্লিক করেন, এখানে কিছু লেখা আসবে, এটা আপনি করবেন। করার পরে আমারটা অটোক্যাডে আমি নতুন উইন্ডোজ দিয়েছি তো, কন্টিনিউ টু সিঙ্গেল সিট, আচ্ছা নিলাম। এখন এখান থেকে আপনাকে কি করতে হবে, প্রিন্টার সিলেক্ট করতে হবে। তো আমি রিসেন্টলি এটা উইন্ডোজ দিয়েছি, এই জন্য প্রিন্টার সেট করা নাই। আমি ধরেন ড্রয়িং থেকে পিডিএফ করব, তাহলে DWG টু PDF এটা সিলেক্ট করলে এখানে পেপারের সাইজ চলে আসবে। এখন এখানে ক্লিক করবেন, আপনি কোন পেপারে প্রিন্ট করবেন, পেপারের লেখাটা আপনি এখান থেকে খুঁজে বের করবেন যে আপনার A3 দরকার না A4 দরকার। এখানে দেখবেন আপনি অনেকগুলা সাইজ পাবেন। এই যে এত ইঞ্চি বা এত ইঞ্চি, এই যে এখানে A4, A3 তে নর্মালি ড্রয়িং প্রিন্ট হয়, A3 তে নিতে পারেন। A3 দুইটা করে অপশন আছে, একটা হলো লম্বা লম্বি পেজ, একটা হলো আড়াআড়ি পেজ। তো আপনি যেটা নিবেন সেখান থেকে এটা সিলেক্ট করবেন। যেমন A3 দুইটা আছে, 297, এটা হলো লম্বা, এটা হলো চওড়া, এই যে এরকম আড়াআড়ি হবে। এবার কি করবেন, এই যে ডিসপ্লেতে যাবেন, উইন্ডোতে যাবেন, এবার এখান থেকে এটা সিলেক্ট করবেন, করে এই যে এখানে সেন্টার পয়েন্ট করবেন, ফিট করবেন। যে এবার প্রিভিউতে একটু দেখে নেবেন যে কেমন আসতেছে, এরকম আসতেছে। এবার রাইট মাউসের রাইট বাটন ক্লিক করে প্লট, প্লট করলে আমি বলছি এই ড্রয়িংটা আপনি যে PDF বানালেন, প্রিন্ট করলে তো প্রিন্ট দিলে কাগজে প্রিন্ট হয়ে যেত। এখন আমি তো এটাকে প্লট করব, তো এটা কোথায় নেব, আমি ডেস্কটপে নেব। ডেস্কটপে নিয়ে এই যে সেভ যদি করি, তাহলে এটা PDF হয়ে যাবে। এই যে দেখেন আমার এই ফাইলটা, এই যে এটা PDF ফাইল হয়ে গেছে, যেহেতু এর মধ্যে কোনো লেখা নাই। এভাবে এটার উপরে ডিটেলস আলোচনা করা হয়েছে অটোক্যাডের ক্লাসে 3 নাম্বার এবং 4 নাম্বার ক্লাসে। তো ওই ক্লাসটা ডিটেলসটা দেখতে হবে, আপনাদের হয়তো ওই ক্লাসের পুরো অংশটা দেখেন নাই, এই জন্য এই প্রিন্টের অপশনটা হয়তো বা মিস করেছেন। তারপরে এবার ক্লাসের বিষয়গুলো দেখে আবার যদি ই করেন, আমি ইনশাল্লাহ ওটা সলিউশন করে দেবো যদি আরো বুঝতে অসুবিধা হয়। আশা করছি বুঝতে অসুবিধা হবে না। তো এটা এই এই ডেমোটাই আমি ক্লাসে দেখিয়েছি, এবং পেজ লেআউট, মডেলে কিভাবে করবেন, লেআউটে কিভাবে করবেন, এই জিনিসগুলো দেখিয়েছি, এবং রেকর্ডিং ক্লাসগুলোতে ইনশাল্লাহ ওগুলো দেখে নেবেন। আচ্ছা, মোরশেদুল ভাইয়া বলেছেন যে প্লিজ ক্লিয়ার অ্যাসাইনমেন্ট, আপনারা অ্যাসাইনমেন্টটা বুঝতে চাচ্ছেন যে কিভাবে অ্যাসাইনমেন্টটা করবেন। তা আমি অ্যাসাইনমেন্টটা একটু বুঝাই দিচ্ছি। আমরা ক্লাসে দুটো অ্যাসাইনমেন্ট মানে প্র্যাকটিস করেছি লাইভ ক্লাসে, দুটো বিষয়। একটা হলো RCC বিল্ডিং, একটা হচ্ছে শেড বিল্ডিং। এটা প্র্যাকটিস করানোর উদ্দেশ্য ছিল যে আপনাদের জন্য এরকম করে আপনারা ড্র করতে পারেন। তো আমি অ্যাসাইনমেন্টে যেটা দিয়েছি যে আপনাদেরকে এরকম একটা ফাইল শেয়ার করে দিয়েছি PDF এর।
পিডিএফ ফাইল শেয়ার করার উদ্দেশ্য হলো, আমি যদি ক্যাড ফাইল দিই তাহলে আপনারা পরিশ্রম করবেন কম। তখন আপনি যখন নিজ হাতে ড্রয়িং করবেন না, আমার এই মডিউলে বলেছিলাম যে আপনি কত বেশি শিখতে চান সেটা নির্ভর করবে আপনি কত প্র্যাকটিস করতেছেন। আমি ক্যাড ফাইল দিলে হয়তো দেখা গেলো হালকা মডিফাই করে আপনি ওটা করে ফেললেন, ফলে দেখা যাবে যে যখন বাস্তবে কোনো একটা কাজ পেয়েছেন, আপনি পার্সোনালি একটা কাজ ধরেছেন বা একটা চ্যালেঞ্জ নিয়ে একটা কাজ করে দিচ্ছেন, তখন অনেক প্রবলেম আসবে, তখন ওই সলিউশন গুলা করতে পারবেন না। এই জন্য এটা শূন্য থেকে নিজ হাতে করতে হবে। এই জন্য আমি এটার এই যেরকম পিডিএফ দিয়ে দিয়েছি, কোথায় দিয়েছি সেটাও দেখাচ্ছি। পিডিএফ দিয়ে দিয়েছি, এই পিডিএফটা দেখে আপনারা 2D ড্রয়িং করবেন অ্যাকচুয়াল মেজারমেন্ট, এই মেজারমেন্ট অনুযায়ী। এবং এটা থেকে আপনারা 3D ড্রয়িং করবেন এবং 3D আইডিয়াটা নেবেন, এবং 3D ড্রয়িং থেকে উচ্চতা এবং আইডিয়া নেবেন যে এটা যে করবেন 3D তে কোন অংশটা কতটুকু উঁচু হবে, এটা কিভাবে আইডিয়া নেবেন। এই আইডিয়া নেওয়ার জন্য আমি একটা 3D বিল্ডিং এর একটা ড্রয়িং দিয়ে দিয়েছি। এই যে দেখেন এখানে সব দিকে মেজারমেন্ট আছে, এই যে কোন ফ্লোর গুলা কতটুকু উঁচা। আচ্ছা, এই যে যেমন এখানে দেখেন এই সিঁড়ি রুমটা 11 ফিট উচ্চতা, এগুলা 11 ফিট উচ্চতা। আচ্ছা, এই জায়গার যে উচ্চতা গুলা আমি এখানে দিয়ে দিয়েছি। উদ্দেশ্য হলো, এটা আমি ক্যাড ফাইল এই জন্য দিই নাই যে এটা আপনারা অটোক্যাডে নিজেরা বানাবেন। আপনারা বানানোর জন্য এইরকম ফুল জিনিস শূন্য থেকে বানানো দেখিয়েছি এবং স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। এজন্য প্র্যাকটিস যদি করেন, প্রথমবার ভালো না হয় দ্বিতীয়বার ভালো হবে, দ্বিতীয়বার ভালো না হলে তার পরের বার আরো সুন্দর হবে, ওইবার সুন্দর না হলে তার পরের বার সুন্দর হবে। হতাশ হওয়া যাবে না, একবার না পারলেই আপনি হতাশ হয়ে যাবেন, না হচ্ছে না পারতেছি না এরকম না, আপনি প্র্যাকটিস করবেন। আপনি যদি মনোযোগ দিয়ে দেখতে পারেন তাহলে আপনার অ্যাসাইনমেন্ট গুলো সুন্দর হবে। তাহলে 2D ড্রয়িং এবং 3D ড্রয়িং আমি মানে পিডিএফ ফাইল অলরেডি শেয়ার করে দিয়েছি, কোথায় করেছি সেটা দেখাচ্ছি একটু পরে। এরপরে হচ্ছে এটা হলো টিনের বিল্ডিং, এটা আপনাদের ক্লাসে যেটা দিয়েছিলাম সেটা। আর এটা হলো টিন শেডটা এরকম হবে। এইটা হলো আপনাদের অ্যাসাইনমেন্ট, এটা আপনারা করতে থাকবেন, নর্মালি 2 মাস মতো সময় থাকবে। আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ, আগামী শুক্রবার থেকে, জুম্মার দিন থেকে রাতে আমরা সাবস্টেশন ডিজাইনের ক্লাস ধরবো। ওইটাতে আমাদের প্রায় 8 থেকে 10 ঘন্টা লাগবে, 5টা ক্লাস বা 6টা ক্লাস। ওইটা শেষ হলেও সাবস্টেশনের একটা অ্যাসাইনমেন্ট দিব, হয়তো 3000 কেভিএ বা 4000 কেভিএ। তারপরে আমরা আরএসসি অডিটের ইলেকট্রিক্যাল ডিজাইনে ঢুকে যাব। ওইটা শেষ করতে আমাদের প্রায় আরো 6টা মতো ক্লাস লাগবে। এরপরে তখন আমরা বলবো যে এবার মানে এলপিএস এর অ্যাসাইনমেন্ট, অটোকে সাবস্টেশনের অ্যাসাইনমেন্ট এবং আরএসসি অডিটের যে সব অ্যাসাইনমেন্ট সহ আমরা আরো 1.5 মাস সময় দেবো। তাহলে আগে এমনি তো আপনার 1 মাস সময় পেয়ে যাচ্ছেন, এগুলা শেষ করতে আরো 1 মাস লাগবে সাবস্টেশন ডিজাইন এবং আরএসসি অডিটের ইলেকট্রিক্যাল ডিজাইন, এর মধ্যে এগুলা করা সম্ভব। এখন আমি আপনাদের ক্লাসে আরসিসি বিল্ডিং এটা করাই না, অন্যটা করিয়েছিলাম, এবং এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনাদেরকে যেন একটু ভিন্ন ফ্লেভার দিতে পারি। এখন এই জিনিসগুলা কোথায় পাবেন? এটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে যাওয়ার পরে আপনাদের ব্যাচ হচ্ছে এই যে 666, 666 যে এই যে 6 এর লেখার উপরে আবার ক্লিক করবেন, এখানে মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকেই হোক। করার পরে এই যে এখানে দেখেন ইলেকট্রিক্যাল ডিজাইন মাস্টার কোর্স ব্যাচ 6, এখানে এই যে এটা হলো মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের, এটাকে ডেসক্রিপশন বলে। এখানে রিড মোরে যদি ক্লিক করেন, এই যে এখানে অনেকগুলা জিনিস দেওয়া আছে, যেমন কোর্স কন্টেন্ট, অটোক্যাডের হ্যান্ড নোট, ইঞ্জিনিয়ারিং কোড বই, এলপিএস এর মানে ডকুমেন্টস ফর ফাইনাল অ্যাসাইনমেন্টস, এবং ওই অ্যাসাইনমেন্টকে বোঝার জন্য আরো কিছু ডকুমেন্টস দিয়ে দিয়েছি। এখন প্রশ্ন হতে পারে যে আপনারা কি ব্ল্যাঙ্ক ফাইলে যেভাবে করবেন, অনেক তো সময় লাগতে পারে, একটা অটোক্যাড ফাইলের স্যাম্পল দিলে ভালো হতো। আমরা তো অটোক্যাড ফাইলের স্যাম্পল যেদিন 3D ক্লাস নিই সেদিন একটা স্যাম্পল দিয়ে দিয়েছি টেমপ্লেট সহ, ওই টেমপ্লেটের উপরে করবেন। তারপর আজকে আমি আপনাদেরকে আরেকটা টেমপ্লেট দিয়ে দিব, সেই টেমপ্লেটটা হচ্ছে এই যে এলপিএস অ্যাসাইনমেন্ট স্যাম্পল ক্যাড ফাইল। এখানে টপ পেজ বানানো আছে, লিজেন্ড বানানো আছে, এটা হলো রিস্ক ইন্ডেক্স, এটা ডেমো দেওয়া আছে। আপনি ওই বিল্ডিং এর উচ্চতা, আনুমানিক অন্যান্য বিষয়, সব বিষয় তো জানেন না, আপনি এটা ধরে নেবেন যে এই বিল্ডিংটা নির্জন মাঠে আছে বা শহরের মধ্যে আছে, এটা হলো সমতল ভূমিতে আছে। হ্যাঁ, এটার বিল্ডিং এর উচ্চতা তো এখান থেকে পেয়ে যাবেন। এটা কি স্টিল স্ট্রাকচার না আরসিসি, এটা দেখতেছেন যে এটা আরসিসি স্ট্রাকচার ছিল আপনাদের যেটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিচ্ছি। এইভাবে এখানকার জিনিসগুলো আপনি অ্যাজ এ একজন ধরে নেবেন যে আপনি ফিল্ড ভিজিটে যে এরকম এরকম পেয়েছেন, ডাটা নিয়ে এটা দেখবেন যে রিস্ক ইন্ডেক্স 40 ক্রস করছে, করলে এটা হবে। এরপরে এখানে আহ, কিছু টেকনিক্যাল ডাটা আছে, আপনি যখন কোনো একটা ড্রয়িং সাবমিট করবেন আপনার ক্লায়েন্টের জন্য,
তো কিছু টেকনিক্যাল ডাটা, আপনি তো ক্লায়েন্টের ক্লাস নেবেন না বা ক্লায়েন্টকে আপনি হ্যান্ড নোট পড়াইতেছেন না, তাকে পড়ানোর জন্য জানি, আপনি কাজ করার জন্য গেছেন। কিন্তু কিছু জিনিস ক্লায়েন্ট জানতে চায় যে এটা কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী করলেন, এটা ম্যাটেরিয়াল চার্টটা কোথায়, এটা কি কি, যে 25 ফিট পর পর হবে, 75 ফিট পর ক্লাস 1 হবে, 75 ফিটের উপরে গেলে ক্লাস 2 হবে, এগুলো কই পাইছেন? এই জন্য আমরা স্যাম্পল বেসিসে কিছু টেকনিক্যাল ডাটা এখানে দিয়ে থাকি, যেগুলা এই দিকে চেঞ্জ করার দরকার নেই, এখানে আমরা কিছু দিয়ে রাখছি। ডাউন কন্ডাক্টরে এই জায়গাটা আপনাকে চেঞ্জ করতে হবে। এই যে এই জায়গাটাতে ধরেন আপনি যে একটা টিন বিল্ডিং এর করতেছেন, আরসিসি বিল্ডিং এর করতেছেন, তখন আপনি এখানে বিল্ডিং এর নাম দিলেন যে আরসিসি বিল্ডিং, এইদিকে দিলেন শেড বিল্ডিং সাপোজ, বা আরো জায়গা প্রয়োজন হলে এটাকে স্ট্রেচ করে এই যে এস লিখে ইন্টার স্ট্রেচ, এভাবে স্ট্রেচ করে এটাকে আরো বড় করলেন, করে এই জিনিসগুলাকে নামাই দিয়ে কি করলেন, এরকম জিনিসগুলো আরো দরকার হলে আপনি নিতে পারবেন। এখন আপনি যে আইএলপিএস ডিজাইন করলেন, এখন এই যে 8 ফিট 1 থেকে 8 ফিট 2 এর স্পেস মানে ডিস্টেন্সটা কতটুকু, এটা দিতে হবে। 2 থেকে 3 কতটুকু, 3 থেকে 5 কতটুকু, এই ডিস্টেন্স গুলো আপনাকে এডিট করে দিতে হবে। কারণ আপনি ডিজাইন করছেন, এক এক ফ্যাক্টরির এক এক রকম হবে। এই জন্য এই ডাটাটুকু শুধু চেঞ্জ হবে, এইখানের ডাটাগুলা কিভাবে চেঞ্জ করবেন, আপনার ডিজাইন অনুযায়ী আপনি এটা করবেন। এই তো, যে একটা আর্থিং পিট থেকে, যেমন এই যে এখানে আপনি আর্থিং এর ড্রয়িং করবেন সাপোজ, আমরা কিছু ড্রয়িং মুছে দিয়েছি, এটা তো অ্যাসাইনমেন্টে থাকতেছে না, এই জন্য এটা দিয়ে দিয়েছি। তো যেমন এই যে 8 ফিট 1 থেকে 8 ফিট 2 কত, 96 ফিট। 2 থেকে 3 8 ফিট 96 ফিট, 3 থেকে 4 এত ফিট। এইভাবে বাকিটা আপনাকে করতে হবে। এই যে 1 থেকে 2 96 ফিট, এটা কোথায় হবে, এই যে এখানে 8 ফিট 1 থেকে 8 ফিট 2 হলো স্পেসিং হলো 96 ফিট 0 ইঞ্চি, যা আছে আপনি বাস্তবে যা পারেন। এভাবে এই ডাটাগুলা কারেকশন করতে হবে। ঠিক একইভাবে যখন শেড বিল্ডিং এর করবেন, শেড বিল্ডিং এর আলাদা এরকম আরেকটা বই বানাবেন, বানায় এটার জন্য শেড বিল্ডিং এর এখানে করবেন, আর যেগুলা অতিরিক্ত থাকে সেগুলা ডিলিট করে দিবেন, বেশি লাগলে কপি করে এভাবে বসাবেন। এইভাবে করতে পারেন। অথবা চাইলে একই টেমপ্লেটের মধ্যে করতে পারেন, জাস্ট শুধু এখানে রিস্ক ইন্ডেক্স দুইটা দিবেন, একটা আরসিসি বিল্ডিং এর একটা শেড বিল্ডিং এর। এখানে শুধু আর্থ ডাউন কন্ডাক্টরের এই তথ্যগুলা দুইটা বিল্ডিং এর একসাথে দিবেন, এরপরে বাকি সিকোয়েন্স অনুযায়ী করবেন। এই কন্টেন্টে আপনি প্রয়োজনীয় ডাটাগুলা দিবেন। তাহলে আপনার অ্যাসাইনমেন্ট গুলা এভাবে করে এটারে পিডিএফ করবেন, করে পিডিএফটাকে কম্বাইন করবেন। পিডিএফ কিভাবে কম্বাইন করবেন আমরা অটোক্যাড ক্লাসে দেখিয়েছি, এবং অটোক্যাড ক্লাস মাত্র 4টা ক্লাস নিয়েছি, তার মধ্যে 3টা ক্লাসে এগুলো করে দেখাই দিচ্ছি। চতুর্থ ক্লাসে আমরা অনেক জিনিস করে দেখাইছিলাম, এবং টেমপ্লেট লেআউট, বিভিন্ন ট্রাবল শুটিং রিলেটেড কিছু কাজ, এগুলো আমরা দেখিয়েছিলাম। তো 4টা ক্লাস প্রায় 4 ঘন্টা। তো এইগুলো একটু দেখতে হবে, এখানে আমরা শুধু দরকারি জিনিসগুলো রাখছি, একটু স্কিপ করলে অনেক জিনিস ছুটে যাবে। তো এই জিনিসগুলো করবেন আশা করি, তাহলে আপনাদের আর প্রবলেম থাকবে না। আচ্ছা, মেজারমেন্ট স্কেল ঠিক রেখে ড্রয়িং ছোট করে নিতে পারছি না। আচ্ছা, মেজারমেন্ট স্কেল ছোট রেখে ভাই, আপনি যদি এই যে বিল্ডিংটা সাপোজ ধরেন এটা 266 ফিট, কথার কথা ধরেন, মেজারমেন্টটা দেখেই নেই, একটু দেখা লাগবে। 266 ফিট লম্বা। এখন একে যদি আপনি স্কেল করে ছোট করেন, তখন তো ওর স্কেলও ছোট হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, স্কেল করতে হবে টেমপ্লেটকে। এই যে টেমপ্লেটকে ছোট বড় করবেন, এই টেমপ্লেটকে আপনার কাজের প্রয়োজনে স্কেল করে, যেমন এস সি ইন্টার আমি পিক করলাম 1.2, মানে একের একটু বড় হবে, একটু বড় করলাম। আমার যদি ড্রয়িং এর জায়গা না হয়, আপনার ড্রয়িং ঠিক রাখতে হবে, আপনার টেমপ্লেট ছোট করতে হবে, এটা মডেলিং। আর লেআউটে টেমপ্লেট ফিক্সড থাকবে, ড্রয়িং যত বড়ই হোক ওই লেআউটের মধ্যে ফিক্সড করা যায়। কিভাবে করা যায় ওই ক্লাসটা আপনারা অটোক্যাডে দেখবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনি যেটা আপনি একটা সাবস্টেশন রুম আঁকছেন, দিয়ে আবার স্কেল করে ছোট করতেছেন, এটা করলে হবে না। আপনার ড্রয়িংটা ফিক্সড থাকবে, কারণ ড্রয়িং তো আপনি মেজারমেন্ট নিয়ে করছেন। আচ্ছা, অটোক্যাড ড্রয়িং বোর্ড এ অবজেক্ট নিলে পরে দেখা যায় না। অটোক্যাড ড্রয়িং এ অবজেক্ট নিলে, আমরা এগুলা শেষ করে আপনাদের কমেন্টস গুলা দেখবো। অটোক্যাড ড্রয়িং এ আমি এই যে একটা নতুন ফাইল নিলাম। এখন এখানে যদি আমি একটা সার্কেল আঁকি,
এখানে হয়তো দেখাচ্ছে, সাপোজ আমি একটা লাইন আঁকতেছি, এ লিনটা 2 ইন্টার ইন্টার। তো অনেক সময় দেখবেন যে ভিউতে আইকনটা, আপনি ড্রয়িং আঁকছেন কিন্তু ড্রয়িং দেখতে পাচ্ছেন না। এর মানে হলো আপনার স্ক্রিনটা অনেক বড় জায়গা আপনি আপনার স্ক্রিনের মধ্যে নিয়ে নিছেন। এখন 1 কিলোমিটার জায়গার মধ্যে আপনি যদি একটা 1 মিলিমিটারের লাইন ড্র করেন তাহলে কি দেখতে পাবেন? পাবেন না। তাহলে আপনাকে জায়গাটা ফিক্সড করতে হবে। এই জন্য আপনি প্রথমে কি করবেন, এই সেম প্রবলেমটা দেখানো হয়েছে ক্লাসে একাধিকবার, ডি ইন্টার ডাইমেনশন, মডিফাইতে যাবেন, এখানে প্রাইমারি ইউনিটে যাবেন, ডেসিমালটা আপনি আর্কিটেকচারাল করবেন, প্রিসিশনটা 0.00 করবেন, বাকি যা আছে এগুলা ঠিক থাকবে। এবার ওকে করবেন, দিয়ে সেট কারেন্ট করবেন, ক্লোজ করবেন। এবার ইউনিট, ইউএন ইন্টার ইউনিট, এখানেও সেম কাজটা করবেন, আর্কিটেকচারাল, প্রিসিশনটা 00, বাকি যা আছে সব ঠিক আছে, ওকে। এখন আপনি যদি একটা সার্কেল আঁকছেন, সি ইন্টার, ঠিক করলেন, করে লিখলেন 5 ইন্টার, তো সার্কেলটা মনে করেন দেখা যাচ্ছে না। এরকম হতে পারে কি জন্য, যে আপনার স্ক্রিন 1 কিলোমিটার ধরে নেন, আর আপনি আঁকছেন একটা 5 ইঞ্চির লাইন। এখন 1 কিলোমিটারের মধ্যে 5 ইঞ্চির একটা ছোট জিনিস দেখতে পাবেন? দেখতে পাবেন না। তাহলে আপনি কি করবেন, এ ইন্টার, জেড ইন্টার, এ ইন্টার, জে, না, জেড ইন্টার, এ ডাবল এল ইন্টার। এই যে দেখেন ড্রয়িংটা এই যে কর্নারে চলে এসেছে। অথবা মাউসের যে হুইলটা আছে, এই হুইলটাকে 2বার চাপ দিলে আপনার যে ড্রয়িং এটা চলে আসবে, যে এখানে দেখতে পাচ্ছেন, মানে স্ক্রিনের মধ্যে কোনো একটা জায়গায় দেখাবে যে এখানে দেখাচ্ছে। এবার আমি হাতটা চেপে এনে এখানে দিয়ে নিলাম, এরপর আমি এটা বড় করে কাজ করলাম। আমরা নর্মালি যখন কাজ করব তখন কি করব, প্রথমে একটা আর ইসি একটা রেক্টাঙ্গুলার নিয়ে নিব, মেজারমেন্ট সেট করার পরে একটা খালি ড্রয়িং এ। এই যে এখানে আমার ড্রয়িংটা সাপোজ ধরেন যে 6 ফিট বা এত, এর মধ্যে আপনি প্রয়োজনীয় কাজ করেন। আপনার আরো বড় জায়গার দরকার, তখন ছোট করে আপনি আর একটা বড় জায়গা নেন, আর ইসি ইন্টার। এইটা সাপোজ ধরেন, জুম করে মাউসটাকে উল্টা দিকে ঘুরাইলেন, 196 ফিট বা এত ফিট, এই ঘরের মধ্যে কাজ করেন, দিয়ে ঘরটারে রাখেন। এবার এর মধ্যে আপনি সার্কেল আঁকেন, যা আঁকেন সব দেখতে পাবেন, তখন হারাই যাবে না। এটা হারাই যাবে না। কেন হারাই যাবে না, যে আপনি এখন আগে একটা ফ্রেম নিয়ে নিয়েছেন, যে আপনার একটা 200 ফিট জায়গা দরকার, এটাকে আপনি জুম ইন করে আপনি আপনার স্ক্রিনের ভিজুয়ালাইজেশনে নিয়ে এসেছেন। কিন্তু এটার আপনি এমন ছোট হয়ে আছে, দেখেন এই জিনিসটা দেখা যাচ্ছে না, এত বড় জিনিস দেখা যাচ্ছে না। তখন এই যে মাউসের হুইলটা ডাবল চাপ দিলে এ চলে আসবে। এবার আপনি এটারে নিয়ে কাজ করবেন, এর মধ্যে আপনি প্রয়োজনীয় কাজ সারবেন। তাহলে আমাদের যেমন দেখেন অটোক্যাডের ক্লাসগুলা আমরা সবগুলো একটা ঘরের মধ্যে নিছি, কি জন্য, যে এর মধ্যে আমার তাহলে যা আঁকবো হারাবে না। তো এই কাজগুলা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার সবুজ সজীব ভাই বলছেন যে স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে ছাদ বাদে উপরে যতগুলো ছোট ছোট ছাদ থাকবে সেগুলোতে কি কিছু চিন্তা ভাবনা ছাড়াই 4 কোণায় 4টা টার্মিনাল দিতে হবে? হ্যাঁ। এগুলো কি শুধু নিচের ছাদের উপরে বসবে না? এটা ধরেন আপনার একটা ছাদ, আপনি প্রথম অবস্থায় 2D তে কল্পনা করবেন, 2D তে কল্পনা করবেন যে আমার এইটা হলো পুরোটা একটা সমান ছাদ, এর উপরে যেগুলা থাকবে ওখানে আলাদা করে আপনাকে এয়ার টার্মিনাল, কন্ডাক্টর এগুলা দিতে হবে। যেমন এখানে 20 ফিট, তাহলে আপনি এই কর্নারে একটা, এই কর্নারে একটা দিলে হবে। কিন্তু এখানে 30 ফিট, তাহলে এখানে একটা দিবেন, এখানে একটা দিবেন, আর মাঝে একটা তো অবশ্যই দেওয়া লাগতেছে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তলাটা মুছে দিয়ে ওইটাতে মুছে দিয়ে। এখন ক্রস রান কন্ডাক্টরে আছেন, এই বিল্ডিংটা হলো 266 ফিট, এই বিল্ডিং হচ্ছে 266 ফিট। দেখেন আইডিয়া গুলা, আপনি যদি এখন ক্রস রান কন্ডাক্টর তো আপনাকে দিতে হবে, কারণ 150 ফিট ক্রস করছে। আপনি যদি এখান দিয়ে একটা ক্রস রান টানেন, আপনার আইন অনুযায়ী, ল অনুযায়ী এটা ঠিক আছে, কিন্তু ডিজাইনার হিসেবে আপনার ডিজাইনটা মানে বেস্ট ডিজাইন হয়নি। কি জন্য,
আমার এই বিল্ডিং এ একটা উপরের ছাদ আছে, এই ছাদে তো অর্ধেক থেকে একটা আমাকে এলপিএস ইনস্টল করতেই হচ্ছে, তো আমি এইটারে কি করলাম, ক্রস রানের এইটুকু ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি করব, একটা কন্ডাক্টর নিচে নিয়ে আসবো, আমি একটু বাঁকা করে নিলাম, এরপরে এইখানে প্যারাপেট ওয়ালে লাগাই দিব। তাহলে এই পুরো অংশটা অর্ধেকটা আমার কি হয়ে গেল, ক্রস রান কন্ডাক্টর হয়ে গেল। আলাদা করে আপনি এখান থেকে টানলে হয়তো, কিন্তু ওইটা ভালো দেখাইতো না, প্রফেশনালিজমের জায়গা থেকে এটা দুর্বল কনসেপ্ট হইতো। তো এই জন্য এইরকম জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এখন এই জায়গার উপরে এইটাকে আলাদা একটা নতুন সিস্টেম মনে করে এটার উপরে ডিজাইন করতে হবে, এর উপরেও সেম কাজ করতে হবে। কিন্তু এই যে মেইন ছাদ যেটা, এটাকে মাথায় রেখে আপনাকে ডিজাইন করতে হবে। যেমন এই যে এখানে ডিজাইনটা দেখেন, এই যে এদিক দিয়ে এয়ার টার্মিনাল গেছে, এদিক দিয়ে এয়ার টার্মিনাল গেছে, তো এই কর্নারে তো একটা হইতো, তো এই এই কর্নারেরটা এখানে হয়েছে, পরের কর্নারেরটা এখানে হয়েছে, পরেরটা এদিকে হয়েছে, এবং বাকিগুলা রুলস অনুযায়ী চলে গেছে। এই বাইরের গুলা এই একই ল অনুযায়ী একের পর এক চলে যাবে, সেটা উপরে থাক যেভাবে থাক। আর এই ভিতরের গুলা আলাদা হবে, এই যে বাইরে আলাদা হবে। এই যে এখান দিয়ে দেখেন, যেমন এই যে এখান দিয়ে কন্ডাক্টর নেওয়া হয়েছে, নিয়ে এদিক দিয়ে এই যে এখান দিয়ে দিয়ে এখান দিয়ে দিয়ে এই এয়ার টার্মিনালের সাথে মিশাই দেওয়া হয়েছে। তাহলে এটা আমার ক্রস রান হয়ে গেল। আমি নতুন করে যদি এখান দিয়ে ক্রস রান কন্ডাক্টর দিতাম, তো আমার নিয়ম অনুযায়ী ঠিক ছিল, কিন্তু ডিজাইনের কনসেপ্ট অনুযায়ী বা একজন ডিজাইন ইঞ্জিনিয়ার অনুযায়ী এটা ভুল ডিজাইন হইতো। ভুল বলতে কি, পারফেক্ট ডিজাইন হতো না বা বেটার ডিজাইন হতো না। আশা করি সজীব ভাই এটা বুঝতে পেরেছেন। তারপরও সমস্যা হলে আমাকে ফোন দিবেন, হ্যাঁ, ফোন দিয়ে তো আপনি আপনার সলিউশন গুলা নিতে পারবেন। অরূপ ভাই বলছেন যে স্যার, মেজারমেন্ট নিচ্ছেন, আমাদের লেখাগুলা মেজারমেন্টের এই লাইনের মাঝে থাকছে, আপনারটা উপরে থাকতেছে, এটা কিভাবে করবেন? এটা একটু দেখাই দিই। কিবোর্ড থেকে ডি লিখে এন্টার দিবেন, এরপরে মডিফাইতে যাবেন। মডিফাইতে যে আপনার সমস্যা কি, এই যে লেখাগুলা তীর চিহ্নের ভিতরে আছে, অ্যারো চিহ্নের ভিতরে, আপনি এই যে টেক্সট, আপনার দরকার কি টেক্সট, তাহলে এখান থেকে এই যে টেক্সটে যাবেন। টেক্সটে যাওয়ার পরে টেক্সটে যাওয়ার পরে এই যে দেখেন এখানে সেন্টার, লেখাগুলা সেন্টারে আছে, আমি দেখেন এখানে চেঞ্জ করতেছি, এখানে চেঞ্জ হয়ে যাবে, আমি চাচ্ছি এটা অ্যাবভ। এই যে আপনারটা এরকম ছিল, এই অ্যাবভ উপরে চলে আসতেছে, এই যে লাইনের উপরে। আপনি চাচ্ছেন যে লেখাটা যেন এর এর ভিতরে থাকে, আর লাইনটা লেখার বাইরে দিয়ে থাকে, তাহলে এটা আপনি কি করবেন, সেন্টার। এই যে দেখেন এবার লেখাটা চলে এসেছে। এরপর আপনি ওকে করবেন, তারপরে বাকি কাজগুলা করবেন, সেট কারেন্ট করবেন, তারপরে ক্লোজ করে বের হয়ে যাবেন। যেমনটা যে আমাদের এখানে লেখাগুলা যেমন এই যে লাইনের ভিতরে এসছে, এটা এই সেটিংস এর কারণে। আকাশ ভাই বলছেন যে ছাদের আঁকা বাঁকা জায়গায় ডাউন কন্ডাক্টর ডিস্টেন্স 85 ফিট নেওয়া হয়, মিলানোর ক্ষেত্রে সোজা জায়গা 130 ফিট পর্যন্ত নেওয়া যায়, কিন্তু সোজা জায়গা পেলে 130 ফিট করে সর্বোচ্চ কতবার নেওয়া যাবে, নাকি শুধু একবার? আরেকটা হলো, স্থাপনার উচ্চতা যদি 53 মিটারের বেশি হয়, তখন রিস্ক ইন্ডেক্স ক্যালকুলেশন ছাড়াই বিল্ডিং এ ইউনিট করতে হবে। কিন্তু যদি বিল্ডিং এর উচ্চতা সমান 53 মিটার হয়, তখনও কি রিস্ক ইন্ডেক্স থেকে, হ্যাঁ, 53 মিটার বা তার বেশি হয়ে গেলে, 53 মিটারের বেশি হয়ে গেলে আপনাকে এটা করতে হবে, হ্যাঁ, 53 মিটার থেকে উপরে। ডাউন কন্ডাক্টর গুলো প্লাস্টারের ভিতর দিয়ে দিতে পারবেন না, আপনাকে বাইরে দিয়ে নিতে হবে, কালারও করতে পারবেন না। এবার আসেন এই অংশটা, এই অংশটার জন্য একটু ড্রয়িং দেখতে হবে। সাপোজ ধরেন ক্যালকুলেশন করে আপনার ডাউন কন্ডাক্টর লাগতেছে 7টা, এই যে এখান থেকে 1 থেকে শুরু হয়েছে, 7টা লাগতেছে। তো আপনি দেখলেন যে, বুদ্ধি করে দেখলেন যে আমি তো কর্নারের কারণে আমি 85 ফিট নিচ্ছি, লম্বায় তো বেশি জায়গা পেয়ে গেছি, তাহলে আমি এই পুরো লম্বা সব দিকে
130 ফিট করে যত পারি নিব, আপনি দেখলেন যে আপনার 7টার জায়গায় 5টা আর্থিং লাগতেছে, তো এটা হবে না, এটা অ্যাকসেপ্টেবল হবে না। আপনার আর্থিং 7টাই করতে হবে, ডাউন কন্ডাক্টর 7টাই নিতে হবে। এখন এই যে 85 ফিট নেওয়ার কারণে আপনার যে একটা ডাউন কন্ডাক্টর বেশি লাগতেছে, ওইটা রিকভারি করার জন্য আপনি নিতে পারেন, কিন্তু আপনি নিয়ে নিয়ে যা ক্যালকুলেশনে যে আর্থিং ডাউন কন্ডাক্টর লাগে তার চেয়ে কম নেবেন, এটা অ্যালাউড না। আপনাকে অলওয়েজ স্বাভাবিক নিয়মটা কল্পনায় আপনাকে মাথায় রেখে করতে হবে ডিজাইন। এখন যদি এই 130 ফিট নিয়েও একাধিক জায়গায় আপনার 7টার জায়গায় মানে 8টা লাগে, মিলাইতে না পারার কারণে 8টা নিতে হবে প্রয়োজনে, কিন্তু আপনি যেটা ক্যালকুলেশনে যে কয়টা আর্থিং লাগে তার চেয়ে কম নিতে পারবেন না। 130 ফিট বেশি 2 বার 3 বার নিলেন, যা নিবেন নেন, ওটা সমস্যা না, কিন্তু আপনি এটা কোয়ান্টিটিটা কমাইতে পারবেন না। আর্থিং ফিট আপনাকে যতগুলা ক্যালকুলেশনে লাগবে পেরিমিটার ক্যালকুলেশন করে সেটাই নিতে হবে। মানে সজীব ভাইয়ের এটা তো উত্তর আগে দেওয়া হয়েছে। আচ্ছা, আহমেদ আলী ভাই বলছেন যে NFP78 বইটা শেয়ার করতে চেয়েছিলাম, অলরেডি শেয়ার করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশনে আছে, কিভাবে ডেসক্রিপশন চেক করবেন সেটাও দেখিয়ে দিয়েছি। হোসাইন উদ্দিন ভাই বলছেন যে এই যে আমরা শেড বিল্ডিং ডিজাইন করলাম, এই উঁচু অংশের এয়ার টার্মিনাল এই নিচু অংশেতে কিছু প্রোটেকশন দিবে, এটার ক্যালকুলেশন দেখাইতে হবে কিনা। ভাইজান প্রোটেকশন, আপনার প্রোটেকশন জোন ওই জায়গায় ক্যালকুলেশন করবেন যেখানে আপনার হিউজ পরিমাণ অ্যামাউন্ট সেভ হবে। আপনার ওইখানে একটা এয়ার টার্মিনাল কম লাগবে, তাইলে আপনাকে প্রোটেকশন জোন ক্যালকুলেশনের দরকার নেই। কখন আমরা ক্যালকুলেশন করি, যে দেখা গেল এখানে আমার একটা বড় পরিমাণ কস্টিং মিনিমাইজ হচ্ছে, মানে প্রাইস মিনিমাইজ হচ্ছে, আমার এখানে অনেকগুলা ম্যাটেরিয়াল কম দেওয়া লাগতেছে, তখন আপনি এই রোলিং স্পেয়ারের যে আমরা 3টা রোলিং স্পেয়ার সহ আরো 2টা মেথড দিয়েছিলাম, ওইগুলো অ্যাপ্লাই করবেন। সুতরাং এইখানে এটা না অ্যাপ্লাই করলেও আপনি যদি চান করতে পারেন, কিন্তু দেখা গেল যে আপনি এটার জন্য যে সময় ব্যয় করবেন, আসলে দিন শেষে আপনি এইখানে ম্যাটেরিয়াল কতটুকু কমায় খুব বেশি বেনিফিটেড হইতে পারবেন না। এই জন্য একটা হয়তো এয়ার টার্মিনাল কম লাগতে পারে, তো এইরকম জায়গায় আমরা ওগুলা করি না, যে আমার একটা এয়ার টার্মিনাল কম লাগলো, কন্ডাক্টর তো আমার ঠিকই লাগবে। তো ওই আপনি দেখবেন যে কস্ট মিনিমাইজ হইতেছে কতটুকু, ওইটা হলো মেন ফ্যাক্টর। মানে রোলিং স্পেয়ারের কারণটাই হলো কোন জায়গায় যদি ফুল প্রোটেকশন জোন হয় তাহলে ওখানে আমার দেওয়া লাগলো না এয়ার টার্মিনাল, বা ফুল এলপিএস সিস্টেম ইনস্টল করা লাগলো না, অথবা এই বিল্ডিংটার আমার অর্ধেকের বেশি নিচের অংশ কভার করতেছে, তখন একটা বড় পরিমাণ জায়গা আপনার সেভ হচ্ছে, ওই ক্ষেত্রে তখন আপনি এই কাজগুলা করতে পারবেন। এই যে কর্নার গুলোতে কন্ডাক্টর হবে কিনা, এটা অলরেডি অ্যান্সার হয়ে গেছে, আব্দুল্লাহ ভাই এটা প্রশ্ন করছিল। আচ্ছা, এবার স্টুডেন্ট ওয়ার্ক, আপনারা আসলে অনেক ভালো ভালো কাজ করছেন, ভালো লাগছে দেখে। সজীব ভাই করছেন, কিন্তু আপনার লাইন গুলা বাঁকা হয়ে গেছে। বাঁকা হওয়ার কারণ হলো আপনি যখন এই ড্রয়িং গুলা করবেন, তখন এই যে আপনি যখন একটা লাইন নিচ্ছেন, যে দেখেন আমার লাইনটা হাত দিয়ে ঘুরতেছে, এরকম অবস্থায় হবে না, আপনাকে F8 চালু করতে হবে। F8 করলে এক্সাক্ট মানে মানে অ্যাঙ্গেল আকারে সোজা লাইন হবে, অ্যাঙ্গেল আকারে সোজা লাইন হবে। আপনার F8 যদি বন্ধ থাকে, তখন আপনি আইডিয়া করে এভাবে বাঁকা করে নিলেন, তারপরে এভাবে বাঁকা করে নিলেন, এইদিকে আইডিয়া করে বাঁকা করে নিলেন, দিয়ে মিলাইলেন, তখন আপনার বিল্ডিংটা মানে আঁকা বাঁকা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আপনার এই ভুলটা এখানে সম্ভবত আপনি এটা করছেন। আমি আবার একটু ছবিটা দেখাই। এই জন্য আপনার বিল্ডিং এর দেখেন এই জায়গাগুলো একটু অনেক বাঁকা হয়ে গেছে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন সজীব ভাই, তাহলে আপনার এই বিষয়টা হয়ে যাবে। আমরা এটা ক্লাসে আলোচনা করেছিলাম। আফসার ভুইয়া ভাইও ড্রয়িং করছেন, এটা ভালো হয়েছে, একটা এয়ার টার্মিনাল বসাইছেন, তো বাকি কাজগুলা কমপ্লিট করবেন আশা করতেছি। হাবিব ভাই উনিও সুন্দর করছেন, কিন্তু এয়ার টার্মিনাল বসান নাই, তো মনে হচ্ছে যে আর্জেন্টিনার মতো হয়েছে অনেকটা বিল্ডিংটা। ভালো হয়েছে, তবে এয়ার টার্মিনাল কন্ডাক্টর মেইন জিনিসটি আপনি দেন নাই, শুধু বিল্ডিং ড্রয়িং করছেন। এটা একটা ভালো যে হ্যাঁ আপনি ড্রয়িংটা করতে পারছেন, এখন আপনি এলিভেশন গুলা আস্তে আস্তে করবেন। আচ্ছা, আব্দুল্লাহ ভাই আর একটা শেড বিল্ডিং করছেন, এটা অনেক সুন্দর হয়েছে, প্রফেশনাল মান বজায় রেখে হয়েছে। সালমান ভাই যেটা করছেন, আমি আমাদের অ্যাসাইনমেন্টের বিল্ডিংটা অলরেডি উনি ড্রয়িং করে ফেলছেন, উনি অলরেডি ড্রয়িং করে ফেলেছেন, এটা সুন্দর হয়েছে। এখন বাকি কাজগুলা করবেন।
শামসুদ্দিন সজীব ভাই উনিও অনেক সুন্দর করছেন বিল্ডিং এর ড্রয়িংটাকে, অনেক নিখুঁত ভাবে ছাদের কলাম গুলাকেও সুন্দরভাবে ফুটায় তুলছেন। এখন শুধু এলপিএস এর কাজগুলা করলেও হবে। স্বদেশ সাহা ভাই উনিও সুন্দর করছেন এবং মোটামুটি ডিজাইন, 3D ডিজাইন প্রায় কমপ্লিট। তবে এটা আমাদের যেহেতু অ্যাসাইনমেন্ট না, আমরা যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি আজকে বুঝাই দিলাম, ওইটা করবেন। হ্যাঁ, আচ্ছা। সুজন ভাই করছেন, ভালো হয়েছে, তবে একটু মনে হয় আঁকা বাঁকা হয়েছে। F8টা চালু রেখে আপনি এই ড্রয়িংটা করলে এই সমস্যাটা হয়তো হইতো না। তো এই ছিল আপনাদের দেয়া প্রশ্নগুলো। এবার দেখি প্রশ্নোত্তরে যাই। একটু কমেন্টস গুলো আপনাদের পড়ি শুরু থেকে। অটোক্যাড 7 এ অ্যারেটা দেখাবেন প্লিজ, সুমন মাহমুদ ভাই। অটোক্যাড অ্যারে, আমি তো ভাই অটোক্যাড 27 ইউজ করতেছি, দেখি ট্রাই করে পারি কিনা। আপনি যখন অটোক্যাড ইউজ করবেন আপনার স্ক্রিনটা অনেকটা এরকম থাকবে, এখানে একটা টুল বার থাকবে, এদিকে একটা টুল বার থাকবে। তো আর লিখে ইন্টার দিবেন। তো আমার তো একটা কিছু বানাইতে হবে আগে, তাই না? একটা কিছু একটু কপি করে নিয়ে আসি। এক্স ইন্টার, আমি এটাকে ভেঙে ফেললাম, এগুলা ডিলিট করে দিলাম। ধরেন আমি এই জিনিসটুকু বানাইছি, এখন আমি এর কাজ করব। আর লিখে ইন্টার দিলাম। এরপরে সিলেক্ট অবজেক্ট, আমার সিলেক্ট কি হবে, এই যে পাখাটা, আমার বৃত্তটা না, পাখা হলো আমার অ্যারে অবজেক্ট। সিলেক্ট করলাম, তারপর এটা ইন্টার দিলাম। তারপরে কি, এই যে পোলার অ্যারে। তো আপনি এটা করলে একটা ডায়ালগ বক্স আসবে, ওইখান থেকে পোলার নিতে হবে, আমার এটাতে শো করতেছে না, পোলার অ্যারে। এরপর বৃত্তের মাঝে পিক করলে চলে আসবে। হ্যাঁ, তো এটা অটোক্যাড 27-এ সাদা এর মতোটা আসতেছে না, আপনারটা স্ক্রিন শেয়ার করে দেখাইতে হবে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে। তো অটোক্যাড 22-এ দেখানো যেত, তো এটা হইতেছে না, আমি এটা আপনাকে আমাদের সাপোর্ট টিম দিয়ে 1-to-1 জুমে আপনার প্রবলেমটা দেখাই দেওয়া হবে ইনশাল্লাহ। সেফায়েতুল্লাহ ভাই বলছে, স্যার আমার 32 ফিট 10 ইঞ্চি দিয়ে পিক করলে হয় না, সিঙ্গেল দিয়ে করলে হয়, একে সাথে কিভাবে করব? আমি এই যে নতুন ফাইলে করতেছি, এই যে এটা নতুন ফাইল, এই যে ড্রয়িং আপনাদের সামনে একটু আগে নিয়েছিলাম, এখানে কোনো ড্রয়িং করা নেই, আমি একটা লাইন নিলাম এল ইন্টার, আমি জাস্ট ডিরেকশন দেখাই দিলাম। সাপোজ 20 ফিট, 20 ফিটের চিহ্ন নিলাম। আপনার ডাইমেনশন সেটিং, ইউনিট সেটিং করা থাকতে হবে। এরপর ড্যাশ 6, এবার উপরেরটা ইঞ্চির চিহ্ন, এবার ইন্টার, আরেকটা ইন্টার, দেখেন এই যে 20 ফিট 6 ইঞ্চি লাইন হয়ে গেছে। এখন যদি এরপরও না হয়, তাহলে এই এই যে হয়ে গেছে। এখন এই লেখাটা অনেকের ছোট আসবে এরকম, কিভাবে এই লেখাটা বড় করবেন সেটাও আমরা ক্লাসে দেখিয়েছিলাম, এখনো দেখাইতেছি। এই যে ডি লিখে ইন্টার দিবেন, ডাইমেনশনে যাবেন, মডিফাই যাবেন, আপনার কি দরকার, টেক্সট অনেক ছোট, তাহলে টেক্সটে গেলেন। টেক্সট দেখেন 1 ইঞ্চির 4/1 ভাগ, তা আপনি এটা কি করেন, 4 ইঞ্চি করে দেন বা একটা ভ্যালু করেন। ওকে, সেট কারেন্ট, ক্লোজ, দেখেন লেখাটা একটু বড় হয়েছে। তাহলে এবার তীর চিহ্নগুলা, এই যে অ্যারো চিহ্নগুলা ছোট আছে, এটা বড় করতে হবে। তা ঠিক আবার ডি লিখে ইন্টার দিবেন, ডিতে যাবেন, এগুলা ক্লাসে দেখানো হয়েছে।
মডিফাইতে যাবেন। এবার কি আপনার অ্যারো অ্যারে সিম্বল এন্ড অ্যারোতে, তাহলে সিম্বল এন্ড অ্যারোতে গেলাম। এটা আপনি 4 ইঞ্চি করে দেন। এভাবে এটা এটা ভ্যালু নিয়ে নিয়ে দেখতে হবে যে কোন ভ্যালুতে আপনার জন্য পারফেক্ট দেখাচ্ছে। সেট কারেন্ট, এই যে ক্লোজ, দেখেন এটা আমার বড় হয়ে গেছে। এইভাবে জিনিসগুলো ঠিক করতে হবে। আচ্ছা, 2D টা দিন। হ্যাঁ, টু ডি বলতে আপনাদেরকে তো শেয়ার করে দিছি ড্রয়িং। একটা 8 ফিটে একটাই ডাউন কন্ডাক্টর যাবে। একটা 8 ফিটে একটা মোহাম্মদ আহমেদ আলী ভাই বলছেন যে স্যার একটা আর্থ ইলেকট্রোড ফিটে কয়টা ডাউন কন্ডাক্টর যাবে? একটাই যাবে ডাউন কন্ডাক্টর। একটা আর্থিং এর জন্য, বোরিং এর জন্য জয়টা ডাউন কন্ডাক্টর, তয়টা বোরিং। ডাইমেনশন বারবার ঠিক করতে হবে না, সুমন মাহমুদ ভাই বলছে বারবার না, আপনাকে একবার ঠিক করলে এটা হয়ে যাবে। আমি যেমন দেখেন যে অটোক্যাডের ক্লাসে, আপনাদের ক্লাস লেকচারে আমি একবার ঠিক করছি, করে এটা পুরো ফাইল ওই জায়গাতে আমি করে ফেলছি। আপনারা এইভাবে করতে পারবেন। রেডমি নোট কার এটা জানি না, যে টেক্সট কমান্ড নিলে শুধু সিঙ্গেল লাইন আসতেছে। মাল্টি টেক্সট কিভাবে করবেন? রিবনে যান, রিবন, রিবন, এই যে এখানে টেক্সট, মাল্টি লাইন টেক্সট আর সিঙ্গেল টেক্সট। আপনি মাল্টি লাইন টেক্সট নেন, এই যেভাবে নেন। এবার ABCD যা লেখার লেখেন, বাইরে ক্লিক করেন, এটা লেখাটা অনেক ছোট হয়ে গেছে। খুঁজে না পেলে এভাবে করবেন, এই যে পাবেন। এবার এটারে স্কেল করে বড় করেন, সাপোজ 50 গুণ বড় করলাম। এই লেখার উপরে ডাবল ক্লিক করেন, এটারে সিলেক্ট করেন, এই যে বোল্ড করেন। মাঝের অক্ষরটা কালার করবেন, তাহলে মাঝের অক্ষরটা সিলেক্ট করেন। আপনি এটা অন্য ফন্ট নিতে পারেন, কালার নিবেন ধরেন, কালারও আলাদা নিতে পারেন। নীল কালার নেবেন এটা, এবং আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো দেখি আর কমেন্টসে কাদের কি ছিল। সাজ্জাদ ভাই বলছেন যে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড LPS সিস্টেম ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং অফ 3, 5, 7 কাঠা? এগুলা কাঠা দিয়ে হবে না ভাই। বিল্ডিং এর পেরিমিটার কেমন, বিল্ডিং এর টপে, বিল্ডিং এর রুফ টপে কি কি আছে, এখানে কোনো পানির ট্যাঙ্কি আছে কিনা, কোনো মেটালিক বডি আছে কিনা, এখানে আর কি কি আছে এগুলার উপরে। এবং এটা বিল্ডিং এর জন্য, ইন্ডাস্ট্রির জন্য, যে কোনো বিল্ডিং এর জন্য সেম রুলস। নূর ইসলাম ভাই বলছে লেয়ার কিভাবে করব, লেয়ার কিভাবে করব, লেয়ারের ক্লাস থেকে অটোক্যাডের 3 এবং 4 নাম্বার ক্লাস দেখবেন। আমি কালকে একটু লাইন নিলে 20 ফিট প্লাস হয়ে যায়, আমি মেজারমেন্ট নিতে পারছি না। মঞ্জু মিয়া ভাই বলছেন আমি হালকা একটু লাইন নিলে 20 ফিট হয়ে যায়। হালকা একটু না, বিষয়টা ভাই জান, আপনি লাইন নিছেন, হয়তো আপনার কাছে মনে হইতেছে যে একটু হালকা একটু লাইন নিছেন। বিষয়টা ওটা না, স্ক্রিন আপনার বড়, আপনার হয়তো স্ক্রিনটা অনেক বড়, মানে বড় জায়গাটা অল্প জায়গার মধ্যে ধরে আছে, এই জন্য মনে হইতেছে। আপনাকে আগে মেজারমেন্ট দিয়ে একটা ডাইমেনশন নিয়ে ওর ভিতরে কাজ করতে হবে। স্যার আমরা ড্রয়িং পেজ বাই পেজ করতে পারতেছেন না, 3D ড্রয়িং করতে পারছি না। সেটিং যেভাবে করতে বলা হয়েছে সেইভাবেই করা হয়েছে। তারেক উদ্দিন ভাই, মেজারমেন্ট সঠিক হচ্ছে না। জেন্টলি স্লপিং রুফ এর উপর মিডিল প্যারামিটার এ টার্মিনাল মাস দিতে হবে, আর যদি দিতে হয় তাহলে ক্যালকুলেশন। তো এই ছিল আজকের মতো আলোচনা। একটু আপনাদের আনমিউট করি, কারো প্রশ্ন থাকলে একটু হ্যান্ড রাইজ করেন, আমি একটু আপনাদের থেকে শোনার চেষ্টা করি। স্যার
আপনি বুঝতে যে পারেন? টেক্সটের ওটা যে দেখালেন, আমি কমান্ড যদি নেই, কমান্ড টেক্সট যদি নেই, তাহলে কিভাবে মাল্টি লাইন করবো স্যার? টি দিলেই হবে মাল্টি লাইন টেক্সট। টি স্যার ইন্টার, কিভাবে এই যে টি লিখে ইন্টার দিলাম, জি এ, আমি কিছু অক্ষর লিখলাম, এবার দেখেন লেখাটা দেখা যাচ্ছে না, মানে এই লেখাটা অনেক ছোট সাইজের। এই যে সিলেক্ট করে দেখেন এটা ডটের মতো দেখাই দিচ্ছে, তাহলে স্কেল করে লেখাটা বড় করতে হবে। এখানে ওয়ার্ড এক্সেল এর মতো 12 ফন্ট 14 ফন্ট এরকম না, আপনার ডিজাইনের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি স্কেল করে এটা বড় করলাম, এই যে ডাবল ক্লিক করলাম, এখন দেখেন এই যে বোল্ড করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, ইটালিক করতে পারবেন। এই যে এখানেই স্যার একটু প্রবলেম স্যার আমার, যে জি, আপনি টেক্সট কমান্ডে নিলেন, নিয়ে আপনি মাল্টি লাইন আসতেছে, কিন্তু আমি টেক্সট যদি আমি কমান্ডে নেই, কিন্তু ওটা সিঙ্গেল লাইন বারবার আসতেছে স্যার, মানে ওই মাল্টি লাইন আসতেছে না, হইতেছে না। আপনার অটোক্যাড কত ভার্সনের? 2022 স্যার। 22? তাহলে কোথাও কোনো হয়তো সেটিংস চেঞ্জ হয়ে গেছে, আপনি তাহলে এই করবেন, এই যে টেক্সট চিহ্নতে যাবেন, এই টেক্সট জি চিহ্নটা আসছে না, এখানে যে এই যে জি দেখেন মাল্টি লাইন টেক্সট, অথবা এই পুরো লেখাটা লিখবেন, বা এই যে এই যে এখানে দেখেন এম এম টেক্সট টি, এটা লিখবেন, এম টেক্সট, ও এম এম টেক্সট, টেক্সট না, হ্যাঁ। এম টেক্সট লিখবেন। তাহলে এটা কমান্ডে হয়তো, এম টেক্সট লিখলে হবে। হ্যাঁ এম টেক্সট লিখলে হবে। আপনারটা হয়তো ডিফল্ট ভাবে কোনো কোনো কিছু চাপ লেগে হয়তো ডিফল্ট ভাবে ভিতর থেকে ওটা হয়ে গেছে। কি হইলো স্যার, এটা তো আমি আসলে খুঁজে পাইতেছি না, যদি কোনোভাবে যদি জানান থাকে আমার একটু জানাবেন স্যার। কি খুঁজে পাচ্ছেন না? মানে যে এম টেক্সট দেওয়া লাগবে, এখন এখন দেখা যাচ্ছে যে আপনি টেক্সট লিখলেই মাল্টি লাইন আসতেছে, কিন্তু আমার ওটা আসতেছে না, এটাই তো সমস্যা। কি আসতেছে না বলেন আরেকবার। মানে আপনি টেক্সট কমান্ড নিলেই মাল্টি লাইন আসতেছে, আমারটা এটা এটা টেক্সট দেখতে কমান্ড হবে, নিলে এগুলো তো অনেক সিঙ্গেল অটোক্যাডে তো লাইন। অনেক সেটিংস, ওইটা এখন কোথায় আমাকে একটু দেখে, এই জিনিসগুলো তো অনেক অনেক, অটোক্যাডে তো শত শত সেটিংস আছে, সবগুলা তো জানা শুক্রবারে নাই। শুক্রবারে যদি সরাসরি আসি, তাহলে আমি ল্যাপটপ নিয়ে গেলে সলভ হবে তো না? ওইটা দেখতে হবে, মানে এগুলা তো মানে অনেক কোথা থেকে সে চেঞ্জ হয়ে গেছে, এটা দেখা লাগবে, হ্যাঁ। তো আপনি বুঝতে এম পারছি। টেক্সট লেখেন, এম টি ই এক্স টি, এটা দিয়ে আপাতত কাজ চালান, জি 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 জি। এটা দিয়ে তাহলে আপাতত চালান, আপাতত হয়ে যাবে। হ্যাঁ এটা দিয়ে আপাতত করেন। এই যে দেখেন আমার লেখাটা যেমন হারাই গেছে, নাই, তাহলে এখন জি লেখাটা খুঁজবো কেমনে? কন্ট্রোল এ, দেখেন এই যে এখানে একটা ডট আছে না, মানে যতগুলা যে জি ডট আছে এগুলাতে কিছু একটা আছে। তাহলে এখন আমি আইডিয়া পেয়ে গেলাম যে এখানে একটা কিছু আছে, তাহলে এবার বাম থেকে ও ডানে সিলেক্ট করলাম, বা ডান থেকে বামে, এবার এটার এই জায়গাটায় কার্সর রেখে জুম করলে দেখতে পাবেন। এখন আপনার স্ক্রিন যদি হয় 1 কিলোমিটার আর লেখা 1 মিলিমিটার, তাহলে কি দেখতে পাবেন বলেন তো একটু? না স্যার। তো এরকম কিছু সিচুয়েশন থাকে। তো আমি এগুলা ক্লাসে কথা বলছি, এখন দেখা গেল যে আপনি একটু টেনে দেখছেন আর ওই জায়গাটা স্কিপ হয়ে গেছে। তো আমরা যেহেতু জব করি, আমাদের অনেক কাজের ব্যস্ততা থাকে, এই জন্য একটু ক্লাসগুলা না টেনে আপনি ভেঙে ভেঙে দেখেন, 20 মিনিট করে দেখেন, তারপরে পরের 20 মিনিট পরের দিন দেখেন, তাহলে দেখবেন অনেকগুলা প্রবলেমের সমাধান হয়ে যাবে। তারেক ভাই কিছু বলবেন? আর একটা প্রবলেম ছিল। জি ভাইয়া বলুন। মানে আমি ড্রয়িং পেজে কোনো অবজেক্ট নিলে সেটা ওই প্রিন্টের জন্য পেজ প্রিভিউ দিলে ওই অবজেক্ট আর দেখাচ্ছে না, মানে ওই লেয়ারটা আর দেখাচ্ছে না। লেয়ার দেখাচ্ছে না, তাই না? না, আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন? মানে আমার এই পিসিতে না, কিন্তু অন্য পিসিতে আর কি, আমার অফিসের পিসিতে এই প্রবলেমটা হচ্ছে, কিন্তু আমার পিসিতে আবার ঠিক আছে। তাহলে কি হচ্ছে যে মানে ড্রয়িং এর প্রিন্ট প্রিন্ট করলে প্রিন্ট দেখাচ্ছে না, না, তাহলে লাইন ড্রয়িং এ কালারটা। আমি অবজেক্ট অবজেক্ট নিছি, ধরেন একটা লাইন নিছি, জি, লাইন নেওয়ার পরে আমার ড্রয়িং তো এখানে দেখাচ্ছে, কিন্তু ওই প্রিন্ট পেজে প্রিভিউতে আর দেখায় না, বা ওই প্রিন্ট প্রিন্ট দিলে ওই পেজে আর কোনো লাইন দেখায় না।
আচ্ছা, আমি একটা জিনিস দেখাই। অপশানে গেলাম, অনেকগুলা থাকতে পারে কারণ, আমি একটা কারণ দেখাই। হ্যাঁ, ডিসপ্লে, যে কালার্স। জি। আমি আপনার স্ক্রিনটাকে ওখানে কালো কালার, তাই না? অফিসেরটাই না, হোয়াইট কালার। হোয়াইট কালার। এখন এল ইন্টার, তাহলে আপনার হয়তো একটা একটা ঘটনা এরকম হতে পারে যে এই লাইনের কালারটা লেয়ার হয়তো ক্লোজ করা থাকতে পারে বা ফ্রিজ সেটাই তো করা খুঁজে থাকতে। পাচ্ছি না। জি, ওই লেয়ারটাই তো খুঁজে পাচ্ছি না, মানে লেয়ার অফ আছে কিনা সেটা তো মানে ওখানে বোঝা যাচ্ছে না। এই যে যখন এই যে দেখেন, হ্যাঁ, আমি এখানে সিলেক্ট করতেছি যে এখানে লেয়ার কি আছে, 0। জি জি। এখানে নতুন কোনো লেয়ার নতুন করা নাই, এই জন্য একটা লেয়ার দেখাচ্ছে। তো এখান থেকে লেয়ার কে ধরেন এখন বন্ধ করা এখানে যে যায়। নতুন লেয়ার করবো কিভাবে? নতুন লেয়ার আপনি এল এ, এটা ক্লাসে তো দেখানো হয়েছে, এল এ লিখে এন্টার দিবেন, লেয়ার। এখান থেকে এই যে নিউ লেয়ার, এটাতে করে বাকি আচ্ছা, কাজগুলো করতে হবে। একটু 3 নাম্বার ক্লাসটা দেখেন, হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। অটোক্যাডের 3 নাম্বার ক্লাসে এটা আছে। আর ওইটা আমাকে একটু স্ক্রিনশট দিয়ে দেখেন, হ্যাঁ, যদি হয় তাহলে হয়তো এটা দেখে একটু বোঝার চেষ্টা করুন। ঠিক আছে। সাইফুল ইসলাম ভাই বলছেন যে 3D ড্রয়িং এ F5 এবং F8 এর ইউজটা। 3D ড্রয়িং এ এই যে আমি 3D ড্রয়িং এ আসলাম, এখন আমি এই বিল্ডিংটা ড্র করব। এর লিখে এন্টার দিলাম। এই যে আমি F8 বন্ধ থাকলে আপনার এটা এই লাইনটা আপনি যে কোনো দিকে হবে। যখনই F8 নিবেন তখন এটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে সোজা আসবে, আপনি চাইলেই বাঁকা করতে পারবেন না। এখন ধরেন আপনি নিলেন, এখন F5 এর কাজ কি? F5 চাপ দিলে আবার F5 চাপ দিবেন, এই যে এরকম আসবে। হ্যাঁ, এখন আপনি উপরের দিকে উঠবেন। আমি একটা লাইন নিচ্ছি আর উপরের দিকে নিব। উপরের দিকে তো যাচ্ছে না, হয় ওই যে এদিকে বা এদিকে বা এদিকে যাচ্ছে, আর উপরের দিকে নিব কেমনে? তখন এই যে এটা হলে F5 এ একবার চাপ দিবেন, তাহলে এবার লাইনটা উপরের দিকে হবে। কত ফিট নিবেন? সাপোজ আপনি 15 ফিট নিবেন, তাহলে 15 লিখে ফিট লিখে চিহ্ন দেন, ইন্টার ইন্টার। এটা 15 ফিট হাইট। আপনি এখান থেকে মেজার করতে পারেন, 3D ড্রয়িং এ অ্যালাইন দিয়ে মেজার করবেন। এই যে এখানে 15 ফিট। তো F5 এ একবার দিলে লাইন উপরের দিকে হবে, আরেকবার দিলে লাইন এই যে আনুভূমিক ভাবে আসবে। আর F8 না দিলে কি হতো? এল ইন্টার আমি যখন করবো, F8 যদি না থাকতো তাহলে আমি আইডিয়া করে এরকম সোজা করতাম, একটু হয়তো এদিকে বাঁকা হইতো, এরকম হয়ে যেত, এরকম হয়ে যেত। ফলে ড্রয়িং অনেকের ওই যে একটু কেমন কেমন হয়ে গেছিল না, ওইটা এই কারণে হয়েছে। আপনি যখন 3D তে ড্রয়িং করবেন তখন F8টা অবশ্যই অন করে নেবেন। F8 অন হলে লাইন সোজা অটো হবে। যদি সোজা অটো না হয় তাহলে বুঝবেন যে আপনার F8টা এখনো অ্যাক্টিভ হয় নাই, তখন এটা অ্যাক্টিভ করতে হবে। তো যদি কিবোর্ডেও না হয়, এই যে এখানে এটা হলো F8, এই যে অর্থ, এটাতে একবার ক্লিক করবেন, করে একটা লাইন নিয়ে দেখবেন, যদি দেখেন নড়াচড়া করছে তাহলে হয়নি। তাহলে স্কেপ চাপ দিবেন কিবোর্ড থেকে, দিয়ে এখানে কার্সর নিয়ে এসে একবার চাপ দিবেন, এই যে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, তাহলে F8 চালু হয়ে গেল। এই যে এইভাবে F8 চালু হয়ে গেল। এখন এটা তো উপরের দিকে যাচ্ছে, আপনার তো এখন সাইডে আসা দরকার। তখন F5 একবার চাপ দিবেন, এই যে এবার সাইডে অটো আসবে, ও ঘুরাইতে হবে না। তখন আপনার ড্রয়িং গুলা কি হবে? এই যে অনেকে সুন্দর ড্রয়িং করছে, এই যে ড্রয়িং গুলা সুন্দর হয়েছে স্মুথলি, এরকম আসবে। আর না হলে যে এই ড্রয়িংটার মতো অনেকটা এদিক বাঁকা হয়ে যাবে বেশি। এটা এফেক্ট ছাড়া করা হয়েছে, আইডিয়া করে করে। এই যে এইগুলা যেমন সুন্দর হয়েছে, এগুলা সুন্দর হয়েছে, এই যে এই ড্রয়িং গুলা সুন্দর হয়েছে, এফেক্ট চালু রেখে করা হয়েছে। প্রদীপ ভাই একটা ড্রয়িং শেয়ার করছেন। স্যার আর একটা কোশ্চেন ছিল স্যার, জি বলেন। যে এম টেক্সট আমি নিলাম, হ্যাঁ, নিয়ে এটা তো আমি অ্যাঙ্গেল করতে পারতেছি না, মানে কত অ্যাঙ্গেলে আমি লিখবো আর কি।
মানে টেক্সট কত অ্যাঙ্গেলে লিখবেন, এটা তো অটো এমনি অ্যাঙ্গেলে সোজা আসবে। এটা তো আমি দেখা যাচ্ছে যে আমি 90 ডিগ্রি নিলাম, 80 ডিগ্রি নিলাম, একটু বিভিন্ন অ্যাঙ্গেলে আমি লিখলাম, সেই ওখানে তো টেক্সট কমন নিলে ওখানে আবার অ্যাঙ্গেল শো করে 0 ডিগ্রি, 90 ডিগ্রি ওখানে দেওয়া যায়, কিন্তু এম টেক্সটে নিলে এখানে তো আমি ওই অ্যাঙ্গেল জিনিসগুলোতে পাইতেছি আমার না মনে আর হয় কি। না গেলে ভালো হয়। হ্যাঁ, বাঁকা লাইন আপনার আসলে বাস্তব লাইফে দরকার হবে না। হ্যাঁ, আমাদের ডিজাইনের জন্য হবে না। এখন আপনার যদি বাঁকা করার দরকার হয়, এই যে নিয়ে পরে কারণ করে আরো লিখে ইন্টার দেন, এই যে আপনি একটু ঘুরাই নেন, এরকম বাঁকা নিতে চান কারণ আপনি। এসএলডি তো এসএলডি তে তো স্যার বাঁকা টাকা লেখা 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 লাগে। হ্যাঁ, এইগুলো কাজ শিখাইছি আপনাদের। আপনি এটা লেখা নেবেন, রোটেট কমান্ডের কাজ, এই যে আর ও ইন্টার 90, আপনার এরকম লেখা, আপনি ঘুরাই নেন লেখাটাকে, এই যে বাস। আপনি এসএলডি তে এখানে আপনার কেবলের নাম লিখলেন 2 × 1C 95 95 mm² n NYY TPN, সাপোজ কথার কথা এরকম আপনি লিখবেন। 4 দিলাম। আচ্ছা, এটা স্কোয়ারটা আপনি সিলেক্ট করে এই যে এখানে উপরের চিহ্নটা নিলে এটা স্কোয়ার হয়ে যাবে। এই যে আপনি যখনই বাইরে ক্লিক করবেন লেখাটা উপরে চলে যাবে, আপনি রোটেট করে করে নেবেন, রোটেট করে। তো এরকম অটোক্যাডে তো অনেক শত শত কমান্ড আছে, আমি আপনাদের জন্য সহজ করার চেষ্টা করেছি যে যেভাবে করলে, আমার মূল উদ্দেশ্য হলো প্রজেক্ট ডিজাইন করা। হ্যাঁ, মূল উদ্দেশ্য হলো প্রজেক্ট ডিজাইন করে। আর এই অটোক্যাডে যদি আপনার আরো 100-200 কমান্ড শিখতে চান, তাহলে ওই ক্ষেত্রে অটোক্যাডের উপরে হয়তো 6 মাসের একটা ডিপ্লোমা কোর্স করলে তখন আপনি ওর খুঁটিনাটি নারী নক্ষত্র সব জানতে পারবেন। তা আমরা অটোক্যাডের ওইটুকু শিখতেছি যেটুকু দিয়ে আমরা আমাদের প্রজেক্টের শতভাগ ডিজাইন করতে পারবো, আমাদের প্রজেক্টের আমরা শতভাগ ডিজাইন করতে পারবো। তো ওই ক্ষেত্রে আমরা অনেক এই জিনিস এই স্কিপ করতেছি। এই রোটেট কমান্ড হলেও চলবে স্যার, এইভাবেও চালানো যাবে সমস্যা। হ্যাঁ, যেভাবে রোটেট করে করবেন, হ্যাঁ আমরা তো এভাবে করছি যে হ্যাঁ অটোক্যাড, হয়েছে। অটোক্যাড হ্যাঁ ক্লাসে করা দেখাই। যায়। এই যে একটু দেখায় আপনাদেরকে। হ্যাঁ, এই যে এটা দেখাইছিলাম না, এগুলো সব রোটেট করে করা। এই যে দেখেন, ক্লিক করতেছি, লেখাটা ঘুরে যাচ্ছে, ওই রোটেট নেওয়া আছে এই জন্য। এই যখনই বাইরে ক্লিক করবো, এই যে লেখাটা উপরের দিকে চলে আসলো। এটা আবার আপনার সোজা দিকে নেওয়া দরকার, ঘুরাবেন, বিভিন্ন ভাবে আপনি তা নিতে পারবেন। এই জন্য শুরুতে অত জটিল প্রক্রিয়া না, যে আপনি রোটেট দিয়ে করে ফেলেন, একই কাজ বিভিন্ন বিভিন্ন কমান্ড দিয়ে বিভিন্ন বিভিন্ন ভাবে করা যেতে পারে। হুম, ঠিক আছে স্যার, ধন্যবাদ। স্যার, আচ্ছা, জি বলেন প্লিজ। আমি একটা প্রশ্ন ছিল আমার, ওই যে আমি রান কন্ডাক্টর ধরেন আমার দুইটা পড়ছে বিল্ডিং এর ভিতরে, আমি হয়তো ছবিটা শেয়ার করছি আপনার একটু আগে। রান কন্ডাক্টর দুইটা পড়ছে, রান কন্ডাক্টরের মাঝে কি আবার ক্রস রান দিতে হবে, নাকি ওই ক্রস রান যে পেরিমিটারের সাথে, ধরেন পেরিমিটারে দিলে আমার দুইটার মধ্যে দুইটা ক্রস রান কন্ডাক্টর হয়ে যায়, এখন রান কন্ডাক্টরের মধ্যে কি আপনার ক্রস রান দিতে হবে? আরেকবার একটু বলবেন কষ্ট করে প্রশ্নটা। বলছি যে আমার আমি একটা ড্রয়িং শেয়ার করছি একটা মেসেজের মধ্যে, আমার এখানে ধরেন দুইটা রান কন্ডাক্টর পড়ছে। জি। এখন আমি একটা রান কন্ডাক্টরের সাথে ওই এক সাইডের যে পেরিমিটার আছে ওখানে কানেক্ট করে দিলাম ক্রস রান গুলা। এখানে হুম, রান কন্ডাক্টর দুইটার মাঝে কি আবার একটা ক্রস রান দিতে হবে? মানে এইটুকুর মাঝে। আচ্ছা, আপনার ইটা দেখি। আর নাহলে আমাকে একটু আমি স্ক্রিনটা শেয়ার করে দেই। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ওইটাই করলে ভালো হবে। দেন আমাকে একটু পারমিশন দেন, আমি শেয়ার করে দেখাই। জি, এবার একটু আমি একটু স্ক্রিনটা করি। জি, শেয়ার করবেন প্লিজ। হ্যাঁ, আমার এই দেখা যাচ্ছে এই যে আমার এই ড্রয়িংটা, এই ড্রয়িংটা আমি কিন্তু হচ্ছে আমার এখান থেকে এই দুইটা যে রান কন্ডাক্টর আছে এখানে কি আমার ক্রস রান দিতে হবে? ক্রস রান দিতে হবে পুরোটা একবারে উপর, পুরোটা একবারে উপর এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এই মাথা cross run পর্যন্ত যদি লাগে cross তাহলে run পুরোটাই যদি দিতে লাগে হবে, তাহলে পুরোটাই দিতে হবে।
এখান থেকে ধরেন একবারে নিচে একবারে নিচে একবারে এইখান পর্যন্ত জি জি ঠিক আছে ঠিক আছে আচ্ছা জি আচ্ছা জি তাহলে একটু শেয়ারটা স্টপ করে দিন আচ্ছা তো আর কারো কোনো প্রশ্ন আছে? লোকা তো স্যার আমার একটা হচ্ছে কোশ্চেন আছে জি যে হচ্ছে আমরা যখন হচ্ছে মাল্টিপল কপি করতে যাব জি লোকা যেমন ট্রান্সফরমারের হচ্ছে ইয়ে আঁকবো সিম্বল আঁকবো তো হচ্ছে লোকা সেক্ষেত্রে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত আমার হচ্ছে কোনো লাইন যেন কোনো লাইনের উপরে ওভারল্যাপ না হয় ওটা কিভাবে আঁকানো যায় আরেকবার একটু কষ্ট করে প্রশ্নটা বলবেন, আরেকবার একটু বোঝার চেষ্টা করি। তো এই এই আমরা যদি ট্রান্সফরমারের সিম্বল আঁকতে যাই তো তাইলে হচ্ছে মানে এই ক্ষেত্রে না মানে এখানে যে ছবিটা আছে এরকম না আমরা ভিন্নভাবে যদি আঁকাইতে চাই তো মানে ওই ক্ষেত্রে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত একসাথে যদি 4টা কিংবা 5টা কপি করতে চাই আচ্ছা আচ্ছা, কপি বলতে তো হচ্ছে আপনাকে একটা একটা করে করতে হবে। প্রথমে এই যে নিলাম সিও ইন্টার, সাপোজ আপনি 5 ফিট পরে নেবেন, তাহলে এটা নিয়ে আপনার আগে ডাইমেনশন ইউনিট সেটিং করে থাকা লাগবে। 5 ফিট ইন্টার, 5 ফিট দূরে চলে গেল। এরপরে যদি আবার 10 লেখেন, 10 ফিট ইন্টার, 10 ফিট দূরে চলে যাবে। তাহলে তারপর একটা কত দিতে হবে, এভাবে আপনি নিতে পারেন। হ্যাঁ আহ, হলো তো স্যার আমার কোশ্চেন হচ্ছে আমরা যদি হলো স্টেপ আপ কিংবা হলো স্টেপ ডাউন যে ট্রান্সফরমারের সিম্বলটা আছে হচ্ছে সেই সিম্বলের যে হলো হচ্ছে মানে যে হচ্ছে গোলগুলা আছে তো হচ্ছে সেটা হচ্ছে লোকের কিভাবে আঁকবো ওটা স্টেপ আপ স্টেপ ডাউন এর জন্য সিম্বল কিভাবে আঁকবেন? হ্যাঁ হচ্ছে সেই সিম্বলের যে হচ্ছে আপনার একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যে অনেকগুলা রাউন্ড নিতে হয় তো সেটা যেন একটা অন্যটার উপর ওভারল্যাপ না হয় তো হচ্ছে সেটা কিভাবে নেব মানে এগুলা আরেকবার একটু বলবেন প্লিজ, আমি প্রশ্নটা বুঝতে পারতেছি না। এই এই আচ্ছা তাহলে আমি ওটা হচ্ছে ছবি তুলে আমি হচ্ছে পরবর্তীতে হলে শেয়ার করবো নি জি জি জি, আমাকে একটু দিয়েন। হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমরা আমাদের যে লাইনটা আছে লাইনটা যখন হচ্ছে মোটা করব জি তো হচ্ছে হচ্ছে বোল্ড করব কিংবা হচ্ছে মোটা করব কিভাবে এটা একটু দেখে দেন লাইন ওয়েট, লাইন ওয়েটে গেলাম। হ্যাঁ আর আপনি লাইন নর্মালি ডিফল্ট ভাবে যে আমাদের এখন সেট আছে 0.25, আপনি এটা মোটা নিতে চাচ্ছেন লাইন। এখন ওকে করলাম, আমি এবার একটা লাইন আঁকি। এখন লাইনটা কিন্তু মোটা দেখাচ্ছে না, তাই না? ক্লিক করেন, এই যে এখানে মোটা শো করতেছে কিন্তু এখানে ভিজুয়ালাইজেশনে দেখাচ্ছে না, প্রিন্টে কিন্তু আসবে। আপনি কি করবেন, লাইন ওয়েট নেবেন, এই যে লাইন ওয়েট, এই যে ডিসপ্লে লাইন ওয়েট, এটা করলে ডিসপ্লেতে দেখাবে যে লাইনগুলো যেরকম মোটা, যেগুলা যেরকম চিকন, ওগুলা ডিসপ্লেতে দেখাবে। আর যদি চান যে না আমি এটা দেখাবো না, তাহলে আপনি দেখাবেন না। হ্যাঁ তো আমি যদি হচ্ছে নির্দিষ্ট করে 2-1টা লাইন হলো মোটা রাখতে চাই তো হ্যাঁ হচ্ছে হ্যাঁ, হলো সেক্ষেত্রে কিভাবে করব আপনি ওই লাইনটা মোটা আঁকবেন। যেমন আমি দেখাই যে এটা নতুন ফাইলে নিই। হ্যাঁ এটা দেখেন, এটার লেয়ারটা হলো বাই লেয়ারে আছে, মানে ডিফল্ট ভাবে যে লেয়ার থাকে। এখন এই লাইনটা আমি চাচ্ছি মোটা হবে, শুধু এই অংশটা মোটা হবে। এই যে বাই লেয়ারে যদি যান, এই যে এখানে মোটা অনেকগুলো লাইন আছে, আমি এই মোটা লাইনটা নিলাম। কিন্তু আমার এখানে কিন্তু মোটা দেখাচ্ছে না, তাই না? এখানে ক্লিক করলে আপনি রিবনে দেখবেন মোটা দেখাচ্ছে, প্রিন্টেও মোটা আসবে, কিন্তু স্ক্রিনে ভিজিবল হচ্ছে না। আপনি স্ক্রিনেও দেখতে চান, তাহলে লাইন ওয়েটে যাবেন। এই যে লাইন ওয়েটে যাবেন, এল লিখলে এই যে এরকম অনেকগুলা শো করবে লাইন ওয়েট। এই ডিসপ্লেটা ওকে করে দিবেন। এই যে তাহলে এটা চিকন ছিল, এটা মোটা ছিল, আপনি চাইলে এটা এবার ছোট যদি করতে চান,
মানে এটা আপনি এত মোটা নিবেন না, এরকম নিবেন, আরেকটু চিকন হইলো। প্রিন্টটা কিন্তু ভিজিবল না হলেও আসবে, হ্যাঁ, এই যে এরকম। আপনি নিতে চাচ্ছেন বাই লেয়ার, মানে ডিফল্ট ভাবে যে লেয়ারটা থাকে, তখন বাই লেয়ার হয়ে গেল এই তো। তো অ্যাসাইনমেন্টটা আশা করি তাহলে আসসালামু আপনারা স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন ওইটা একটু ওপেন করা যাবে, একটা প্রশ্ন করতাম আর কি। ওপেন করছি, জি বলেন। না না, আমাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন এই ড্রয়িংটা। এটা না না, হ্যাঁ এটা এটা স্যার। এখন আমার এই যে আপনার বাম পাশে মানে ডিসপ্লের বাম পাশে হুম, 56.4 ইঞ্চি, জি এই জায়গাটা তো আমার রুফটপের থেকে একটু ডাউনে আছে। জি, তো আমি পেরিমিটার ক্যালকুলেশন করতে গেলে কি আমার এটা এলাম আপনার কি কয় প্রোটেকশন জোনের মধ্যে পড়ে না, আর কি একটু বেশি আছে। এটা প্রোটেকশন জোনের মধ্যে পড়বে। পড়ে না, আমার 21.5 আসে, কিন্তু এটা ডিস্টেন্স আছে এলাম 25 কত যেন। না পড়লে আপনাকে এলপিএস এর একটা এয়ার টার্মিনাল এখানে দিতে হবে। স্যার স্যার, যদি ওইটাই আমি বলতেছি যে আমি পড়ে এই যে তাহলে যখন দিবেন দিব। না। আপনি মেইন না, পেরিমিটার উপরের অংশটুকুকে ধরবেন, হ্যাঁ, এই যে উপরের গুলাকে, নিচেরটা না। হ্যাঁ ওই নিচেটা হবে না কোনো সময় না। মানে এটা তো মেইন ছাদ, নিচেরটা কিন্তু মেইন ছাদ না, ওটা একটা ফ্লোরে খালি বাড়ায় রাখছে। তো যদি ও এটারই অংশটা বেড়ে থাকতো তাইলে হতো, কিন্তু এটার উপরে যদি এই অংশটা উপরে থাকতো তখন আলাদা হতো, কিন্তু এটা এইটুকু হলো মেইন ছাদ। এই তো। ও তার এটা মানে আপনি এনে একটা শুধু একটা দিয়ে দিলেই হবে, লোয়ার এটা একটা লোয়ার একটা পোর্শনে যে হবে। 25 ফিট 50 ফিটের উপরে যে রুলস গুলো আছে না, ওইগুলো জি অ্যাপ্লাই স্যার। করবেন। অথবা যদি 50 ফিটের বেশি হয় তখন রোলিং স্পেয়ার অ্যাপ্লাই করবেন। জি স্যার। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই হ্যাশ নিতে গেলে অনেক সময় ভাইয়া ওই রেড সার্কেল গুলো আসতেছে, তিনি বেলি যে বাউন্ডারি নট ফাউন্ড ওই ইস্যুটা হচ্ছে, ওটা কিভাবে রিজলভ করবে ভাই? আমি অলরেডি এখানে চ্যাটে পিকচার দিছি একটা। বাউন্ডারি নট ফাউন্ড দেখাচ্ছে কিসের ক্ষেত্রে? হ্যাচ করতে গেলে আমি যখন একটা নির্দিষ্ট ইয়াতে হ্যাচ করতে যাচ্ছি, ওখানে ক্লিক করলে রেড হুম। বাউন্ডারি দেখাচ্ছে, অনেকগুলো রেড সার্কেল দেখাচ্ছে বিভিন্ন আপনার সময়। হ্যাচে যদি বাউন্ডারি, সাপোজ আপনি হ্যাচ করবেন, হ্যাঁ, আপনি যদি কার্সর এরকম ছোট রাখেন দিয়ে করেন, তো ওর ভিতরে তো কার্সরটা যাচ্ছে না। এটা জুম করে বড় করবেন, করে এর ভিতরে হ্যাচ করবেন, এখন যদি করেন হবে। আবার বড়র ক্ষেত্রে কি হবে, আপনার যদি কোনো জায়গায় ফাঁকা থাকে, আপনার লাইন নিখুঁতভাবে ধরার প্রথম ক্লাসে আলোচনা করছিলাম, সাপোজ এই লাইনটা আছে, আমি এখান থেকে আরেকটা লাইন আঁকতে চাই। তো আমি এখান থেকে আঁকতে চাচ্ছি, দেখেন আমার আঁকছি, মনে হইতেছে যে ঠিক আছে। আপনি দেখেন এখানে লাইন ফাঁকা আছে। আমরা বলছিলাম যে একটা লাইনকে নিখুঁত ভাবে আঁকার জন্য আপনার যদি একটা লাইন আঁকতে গেলেন, এখানে একটা স্ন্যাপিং পয়েন্ট আসবে, চুম্বকের মতো টেনে নিবে, কিন্তু এটা দেখাচ্ছে না এখন। তো কিবোর্ড থেকে F3 চাপ দিবেন। এখন যে কমান্ড অবস্থায় এর বডিটা টাচ করলেই যে দেখেন চলে আসছে, চুম্বকের মতো টেনে নিচ্ছে। এখন আপনি ক্লিক করেন, এটা জুম করে দেখেন নিখুঁত আছে, এটা ফাঁকা নাই। আপনার হ্যাচ কমান্ডে যদি এই ভিতরটা ফাঁকা থাকে কোনো একটা জায়গায়, বা আপনি একটা লাইন নিছেন, এই জায়গাটা নিখুঁত ভাবে এই পয়েন্টটা ধরতে পারেননি, গ্যাপ আছে, হয়তো খুব খুব ক্ষুদ্র গ্যাপ আছে। তো এখন আপনার স্ন্যাপিং পয়েন্টটা অলওয়েজ 1 রেখে কাজ করতে হবে যখন ড্রয়িং এর কাজ করবে, তাহলে হবে। ভাইয়া আরেকটা হলো, করছে অলরেডি বিভিন্ন জায়গায়, মানে এই সমস্যাটা হয় নাই হয়তো। আমার এখানে লাইন নেওয়ার সময় যে জায়গাটায় সমস্যা হচ্ছে ওখানে হয়তো বা এই ইস্যুটা ছিল। তো আমি কি ভাইয়া লাইন গুলো ডিলিট করে দিয়ে নতুন ভাবে লাইন নিয়ে করবো? হ্যাঁ, নতুন ভাবে লাইন নিয়ে করবেন। আরেকটা হলো, ড্রয়িং এরকম ছোট করে করবেন না, যখন হ্যাচ করবেন তখন বড় করে নেবেন। হ্যাঁ, বড় করে নিয়ে কার্সরটা ওইটার ভিতরে ঢুকাবেন, তারপরে হ্যাচ করবেন, যেন কার্সরটা এর মধ্যে জায়গা পায় ইজি ভাবে। মানে জুম করে বড় করা, হ্যাঁ, স্কেল করে না, জাস্ট জুম করে মাউসের হুইলটা ঘুরায়ে বড় করলেন, করে আমি এখন কি আপনি, ভাই স্ক্রিনশট একটু দেখাবো জিনিসটা? জি স্ক্রিনশট দিয়ে দেখাবো? না, এই যে আমি হ্যাচ করলাম, হ্যাঁ, এই যে যেমন হ্যাচ করলাম। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ারটা করেন দেখি। আচ্ছা, হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার করেন। বা এই যে জিনিসটা আমি এখানে যখন হ্যাশ করতে গেছি, এখানে আমার সার্কেল গুলো আসতেছে বিভিন্ন জায়গায়।
এখানে দেখাচ্ছে সার্কেলটা কেন দিচ্ছেন এখানে? সার্কেল দিই নাই, এগুলো হচ্ছে যে ওই উইন্ডোর এখানে রেড ডট গুলো আসতেছে, এখানে কমেন্ট আসছে ডিলিট বাউন্ডারি নট ফাউন্ড, আমি হ্যাক করতেছি এই জায়গায়। তো জি। এই বৃত্তগুলো না অটো শো করে স্যার, এই ধরনের সমস্যা তো আমিও পড়ছিলাম, কিন্তু সমস্যা সমাধান তো পাই নাই। এগুলা অন্য জায়গায়, আমি এখানে যখন করছি এখানে গুলো এটা হয় নাই, এখানে কিন্তু হ্যাশ বরাবর ছিল। হুম হুম। দেখেন এখানে বরাবর আমি সবগুলো নিতে পারছি আমার মতো, কিন্তু এই জায়গাতে এসে আমার এই সার্কেল গুলোর জন্য হ্যাশটা নিচ্ছে না, এখানে অ্যানালাইজ ডাটা ডিলিট হ্যাশ বাউন্ডারি নট ফাউন্ড এই কমেন্টটাই দেখাচ্ছে বারবার, সেজন্য আমি হ্যাশ আর এখানে হ্যাশ করতে বাউন্ডারির পারিনি। বাউন্ডারির ভিতরে এখানে কোনো একটা ঝামেলা হয়েছে বুঝছেন, এটা তো এখান থেকে বুঝতে পারতেছি না। এটাকে আমি লাইনটাকে, আমি আপনার একটা রেকর্ড ভিডিওতে দেখছিলাম যে এটা হয়েছিল, কিন্তু ওখানে এটা কিভাবে রিজলভ করছিলেন এটা বলেন নাই আর কি আপনার রেকর্ড ভিডিওতে। আচ্ছা, এটা এরকম এই যে বারবার আপনারও গোল চিহ্নটা আসছিল। এসছে, এটা রিমুভ করা যায়? হ্যাঁ, এটা রিমুভ করা যায়, আমার এই হ্যাঁ মুহূর্তে এখানে মনে পড়ছে রেড না। রিড্র একটা কমেন্ট করলে চলে যায়, কিন্তু আবার করতে হ্যাঁ গেলে হ্যাঁ আসে। হ্যাঁ, ওইটা একটু আমার দেখা লাগবে। এই হ্যাঁ, জন্য এটা এরকম কেন হচ্ছে, এটা একটু দেখা লাগবে। আচ্ছা, তা আপনার ভিডিও তো দেখছিলাম, কিন্তু কিভাবে ইস্যুটা রিজলভ করছেন ওটা ওখানে বলেন নাই, বা স্কিপ হয়ে গেছে আর কি রেকর্ডটা। আচ্ছা এখন ওই সমস্যাটা আমি করে আছি ভাই। আচ্ছা আচ্ছা, এটার সলিউশনটা আমি কোথাও লিখে রাখছি, কোনো একটা জায়গায় হয়েছিল এটা। এখন দেখতে হবে এটা। হ্যাঁ, আমার নোটে তোলা হয় নাই, একটু খুঁজে এটা আমাকে দেখে করা লাগবে। কিন্তু অটোক্যাডে তো অনেক কমান্ড, এটা একটু দেখে হ্যাঁ হ্যাঁ আমাকে ভাই। খুঁজে বের করতে হবে। আপনার এমনি ড্রয়িং ওভারঅল সব সুন্দর হয়েছে, ওই সলিউশনটা আমি দেখি খুঁজে পাওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো পেলে আমি ওটা তো কোনো পরবর্তীতে ওটা শেয়ার করবো আপনাদের সাথে গ্রুপে। আচ্ছা, আমি ওটা জাস্ট ব্ল্যাঙ্ক রেখে আমি বাকি কাজ করে ফেলছি আর কি, যেহেতু জি আমি জি, সলভ করতে পারতেছি না সেজন্য রেখে দিচ্ছি। আচ্ছা। তো ঠিক ঠিক আছে আছে ভাই। ভাইজান, আজকের মতো এখানে রাখি। হ্যাঁ, আবার ইনশাল্লাহ স্যার আমার আগামী একটা শুক্রবারে দেখা হবে ইনশাল্লাহ। সাব স্টেশনে স্যার যে আমার ব্যাংক। একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার এই যে আমি বলছিলাম পেজ বাই পেজ আর ড্রয়িং গুলা আপনার যেরকম সিরিয়ালি বাই পেজ আসতেছে, একটা পেজে করার পরে পেজ শেষ হয়ে গেলে আরেকটা পেজ আমি কিভাবে এটা শুরু করব, বা পিডিএফ এ এই পেজ যে আপনার যে পেজ গুলো স্যার আমাকে দেখাচ্ছেন বারবার যে এটা এই যে পেজ গুলো আছে না স্যার, আপনি আঁকাইছেন অনেকগুলো ড্রয়িং করছেন, এই যে এগুলা পিডিএফ এ এভাবে যে একের যে পর এক আপনার আসতেছে। আপনার সেট স্ক্রিনটা স্যার আমি দেখতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করিনি তো। আচ্ছা, তাহলে স্ক্রিনটা শেয়ার করে দেখ। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? ডাউন এখনো কন্ডাক্টর স্যার ক্যালকুলেশনটা একটু বলি। এখনো আসেনি। জি স্যার আসছে, জি আসছে। এই যেমন যে এই যে একটা পেজ, তারপরে একটার পর একটা পেজ এরকম। জি 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 এটা পিডিএফ এ, এটা অটোক্যাডের 4 নম্বর ক্লাসটা দেখবেন, এটা কম্বাইন করা আছে। এই যে আপনার যখন এরকম ধরেন, এই যে এটা একটা পেজ, এটা 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, এইটা আপনি কি করবেন, একসাথে বানাইতে চাইতেছেন তাই না? এই যে কম্বাইন জি জি লেখাটা জি দেখতেছেন, কম্বাইন। জি জি আমি রেকর্ডিং ক্লাসে যেটা দেখাইছিলাম, ও আমার ওই পিসিতে ছিল পিডিএফ এক্সচেঞ্জার এডিটর এরকম নাম। আমি এখন যেটা ইউজ করতেছি এটা হলো নিট্রো প্রো। আবার কমনলি বেশিরভাগ মানুষ ইউজ করে অ্যাডোব অ্যাক্রোবেট ইউজ করে, তাই না? এরকম স্যার এই যেটাই করেন। সফটওয়্যার লিঙ্কটা দেওয়া যাবে? জি, সফটওয়্যার লিঙ্কটা দেওয়া যাবে স্যার? এগুলো আপনি নেট থেকে পাবেন। হ্যাঁ, নেটে পাবেন। আমার এগুলা সফটওয়্যার খালি লিংক হলে হবে না, ইনস্টল করাও একটু প্রপার ওয়েতে করা লাগে, এই নেট বন্ধ করে। সফটওয়্যারের নামটা একটু হোয়াটসঅ্যাপে লিখে দিন তো স্যার। নিট্রো প্রো, হোয়াটসঅ্যাপে। যে কোনো অটো সফটওয়্যার থাকলে হবে পিডিএফ এর। ওইগুলাতে খুঁজে বের করবেন, যেমন এই যে এখানে কম্বাইন আছে, কম্বাইনে ক্লিক করবেন। এবার বলছে যে অ্যাড ফাইল। আপনি ওই যে যে ফোল্ডারে বানাই জি রাখছেন অনেকগুলা, যেমন এই যে এটা, তারপরে এই যে প্রবলেম সলভিং ক্লাস, এই দুটাকে আমি এই যে ওপেন করলাম। ওপেন করলে এবার এই যে ক্রিয়েট, এখন এখানে নাম দিতে হবে। কি নাম দিবেন? ABC দিলাম বা ডি। এবার সেভ করলে জি স্যার দেখেন এই যে ABD, আমার নতুন একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এই যে দেখেন, জি এই যে দেখেন অনেকগুলা পেজ, একটা পেজ, এটা পরের জি পেজ, স্যার এখানে এখানে দেখেন এই যে অনেকগুলা পেজ হয়েছে বইয়ের মতো হয়ে। এখন হচ্ছে আপনি যে জি স্যার পিডিএফ রিডার ইউজ করেন, এটা তো এক একজনের পিসিতে এক একটা থাকে। হ্যাঁ, আপনি একটু খুঁজে বের করবেন যে কম্বাইন ফাংশনটা কোথায় আছে।
হয় হোমে পাইতে পারেন, এডিটে পাইতে পারেন, আহ এরকম আরো অপশন গুলা পাইতে পারেন। অথবা না পেলে চ্যাট জিপিটি কে বলবেন যে আমি এই পিডিএফ রিডারটা ব্যবহার করি, তা আমি চাচ্ছি যে 10টা পিডিএফ ফাইল আমার আলাদা আলাদা আছে পেজ, এটাকে কম্বাইন করব। তো কম্বাইন অপশনটা এই পিডিএফ রিডারে কোথায় আছে, তখন দেখবেন উনি আপনাকে জি বলে স্যার। দেবে এটা কিসের ভিতরে আছে। তখন কম্বাইন প্রসেসটা সবগুলোর ক্ষেত্রে সেম, কিন্তু এক এক মানে ব্র্যান্ডের এক এক পিডিএফ এর এক একটা জায়গায় থাকে। আমি এখন যেটা ইউজ করতেছি সেটা হলো নিট্রো প্রো। এই যে এখানে NITRO দেখতে পাচ্ছেন, নিট্রো প্রো। দেখা যাচ্ছে না। আপনাদের নিট্রো ক্লাসে প্রো। যেটা নিয়েছিলাম ওইখানে ছিল পিডিএফ এক্সচেঞ্জার। আবার আমি আরেকটা পিডিএফ পিসি আমার আছে, এক্সচেঞ্জার। অফিসে তো আমার বেশ অনেকগুলা পিসি, আরেকটাতে আছে হলো অ্যাক্রোবেট রিডার আছে। তো ওইটা বড় ইস্যু না, আপনার একটা থাকলেই হয়েছে। কিভাবে কম্বাইন করবেন এটাও দেখালাম এখন। আমি অটোক্যাডের 4 নাম্বার ক্লাসেও দেখিয়েছি এই বিষয়টা। আর একটা কোশ্চেন ছিল স্যার, জি স্যার। বলেন ভাইয়া। টিচ গ্রুপের ক্ষেত্রে নাউন কন্ডাক্টরের হিসাবটা যদি একটু বলে একটু দিতেন। একটু জোরে বলবেন একটু প্লিজ। টিচ গ্রুপের ক্ষেত্রে ডাউন কন্ডাক্টর গুলোর একটু হিসাবটা যদি বলতেন। পিচ রুফের ক্ষেত্রে শুধু মাঝ দেয়া হবে, অনলি 100 ফিট পর পর ডাউন কন্ডাক্টর নামাইতে হবে, এতটুকু। আচ্ছা ডাউন স্যার। কন্ডাক্টর 100 ফিট পর পর গ্রাউন্ডে নামাতে হবে, আর মাঝখান দিয়ে 25 ফিট পর পর এয়ার টার্মিনাল হবে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো আপনারা হোমওয়ার্ক গুলা প্র্যাকটিস করেন। আপনাদের পিডিএফ ফাইলের, সরি হোয়াটসঅ্যাপ গ্রুপের ইয়াতি দেওয়া আছে ডেসক্রিপশনে কিভাবে দেখবেন সেটাও দেখাইছি। এখন হচ্ছে আজকের ক্লাসটা আমি ইউটিউবে আপলোড করে আপনাদেরকে ইউটিউবের লিংক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। তো স্যার এই একটু কথা বলতে চাচ্ছিলাম, জি জি, কে বলছিলেন প্লিজ? যে আমি আতিউর রহমান বলতেছিলাম। জি স্যার সেকেন্ড ভাই। একটা ব্যাপার হচ্ছে যে আমরা যারা ট্রেনিং করতেছি এর ভিতরে আমার যেটা মনে হয় 10-15 জন ছাড়া অধিকাংশই হয় কি রেগুলার ক্লাসগুলো ওইরকম করতে পারে না, অফিসের জি কারণে জি, হোক বা যেভাবে ব্যস্ততার কারণে অনেক সমস্যা থাকে। অন্যান্য ব্যস্ততার কারণে হোক। আমরা তো ওই যে সফটওয়্যার থেকে ক্লাসগুলো দেখে দেখে শেখার জি চেষ্টা করতেছি এখন। জি আহ যেহেতু ওই গ্রুপটাতে আমরা ওইভাবে অনেক কিছু বলতে পারি না, দেখা যায় অনেকের অনেক ছোটখাটো সমস্যা থাকে, অনেকে লজ্জায় অনেক সময় বলে না হুম বা হুম। কথা বলতে চায় না। দেখা যায় আমরা যদি আমাদের নিজেদের ভিতরে একটা গ্রুপ মেনটেন করতাম, ওখানে সবাই যদি প্রবলেম গুলো নিয়ে আলোচনা করতে পারতো, তাহলে দেখা যায় আপনার ছোটখাটো প্রবলেম গুলো ওখানে সলভ হয়ে যেত, আপনার পর্যন্ত হয়তো আসা নাও লাগতে পারে, এরকমও হতে পারে। না এখন সেটা এটা ঠিক যদি আছে, তো আপনি যদি আপনারা ওরকম একটা গ্রুপে, সিস্টেম করে দিতেন যে আমরা নিজেদের ভিতরে একটা ওটা গ্রুপ আপনারা মেনটেন করতাম, তাহলে ব্যক্তিগতভাবে আমার ওটাই মনে করতে হয় ভালো পারেন, হতো। হ্যাঁ। ওটা আপনারা ব্যক্তিগতভাবে করতে পারেন। এখন হলো যে আমি তো গ্রুপ মাঝে মাঝে খুলে দিই, যে আপনারা এই যে পোস্ট করতেছেন এখানে এখানেই কোশ্চেন করবেন, মানে যার যে শিখবে সে এখানেই তো ওপেন তার জন্য আছে। এখানে আমাদের, আমি ভয়েস মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আমাদের সাপোর্ট টিম আছে তারা চেষ্টা করে, অথবা সাপোর্ট টিম বলে যে আমাকে ফোন দেন, বা আপনাদেরকে বলে যে একটু সাপোর্ট টিমে কল দেন। তো এইভাবে আপনি সাপোর্টটা নিতে পারতেছেন আমাদের থেকে। হয়তো যে যার একটু প্রবলেম, উনি অনেক সময় জুমে প্রবলেমের সলিউশনটা নেওয়ার চেষ্টা করতেছে। অনেক সময় আমরা আবার ব্যস্তও থাকি, তখন হয়তো গ্রুপে অন্য কেউ হেল্প করতেছে। তো এটা হচ্ছে যে এখানে আপনারা করতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করি। আর এমনি আপনারা না সাউন্ডটা ওইটা মিউট তো করে ধর রাখবেন তাহলে। সব সময়, হ্যাঁ সব সময় তো আমরা আসলে ওইভাবে শেয়ার করতে পারি না, এই জন্য বলতেছিলাম আর কি। না, শেয়ার করবেন, এই গ্রুপটা তো আপনাদের জন্য, শেয়ার করার জন্য। আমি তো মাঝে মাঝে খুলে দিই, আর যখন আমি কোনো লিঙ্ক শেয়ার করি তখন বন্ধ করি। উদ্দেশ্যটা হলো যে অন্যান্য কমেন্ট আসলে ও পরে যারা হয়তো গ্রুপে দেখবে তখন ওটা খুঁজে পাবে না যে আমি কি মেসেজ দিছিলাম, তখন হয়তো দেখা গেল একদিনের জি জন্য জি। 2 দিনের জন্য বন্ধ রাখছি। আর এটা, আর আমাদেরকে সরাসরি মেসেজ করতে পারবেন, ফোন দিতে পারবেন। আমরা বিরক্ত হই না, বুঝতেছেন, আমরা বিরক্ত হই না। চেষ্টা করি যে আপনাদেরকে একটু সাপোর্ট দেওয়ার। আর আমাদের সাপোর্ট টিমকেও মেসেজ দিবেন, অনেক সময় আমরা প্রজেক্টের কাজে বাইরে থাকার কারণে আমরা যেহেতু ফুল টাইম ট্রেনিং করাই না, ইন্ডাস্ট্রির যে এক্সপেরিয়েন্স এটাই আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য আমাদেরকে কাজের প্রয়োজনে জি অনেক জি। সময় প্রজেক্টে থাকতে হয়, বিভিন্ন প্রজেক্ট ডিজাইন নিয়ে হয়তো টিম ওয়ার্ক করতে হয়। তো তারপরও আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে, এবং অফলাইনেও এই জন্য অ্যারেঞ্জ করি যে অফলাইনে ফিজিক্যালি হয়তো প্রবলেম গুলা আবার দেখাই দেওয়ার চেষ্টা করলাম। তো যাদের আসার সুযোগ আছে, যেমন আমরা আজকে অনলাইনে প্রবলেম সলভিং আলোচনা করলাম। আরেকদিন যেটা ডে ডে লং করবো, হয়তো এই শুক্রবারে হবে না, এই শুক্রবারে করব বলছিলাম, এটা পরের শুক্রবারে হবে।
তো তখন আমরা ওইখানে এই জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করি অফলাইনে। তো তারপর আপনারা যদি চান যে পার্সোনালি করবেন, এখন এটা হচ্ছে নিজের ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ, অনেকে এটা পছন্দ করে না, আপনারা চাইলে এটা করতে পারেন, আমার জায়গা থেকে কোনো এক্সকিউজ নাই যারা যারা ভাবে চান। তবে আমার মনে হয় এই গ্রুপে করলে, এখানে যেহেতু অনেকে আছে, কেউ না কেউ সাপোর্ট করবে, যেহেতু গ্রুপ একটা ক্রিয়েট করা হয়েছে, এভাবে করতে পারেন ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাই, যান আজকের মতো এখানে, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। জি এরপর স্যার, থেকে আরেকটা বিষয় হলো স্যার, আমাদের যে স্যার ভিডিও গুলা, ক্লাস ভিডিও, এগুলো কি স্যার আমরা ডাউনলোড করতে পারবো? না, এগুলো ডাউনলোড ডাউনলোড করার কোনো হবে না, অপশন আছে? ডাউনলোড হবে না এগুলো। জি স্যার। তো ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা 1 বছর দেখতে পারবেন আর সাপোর্ট নিতে পারবেন আমার থেকে, আমাকে আল্লাহ তাআলা যতদিন সামর্থ্য দিয়েছে। তো ওই ক্ষেত্রে তাদেরকে সাপোর্ট দেওয়া হবে যারা প্র্যাকটিস করছে, তারপরে যখন হয়তো বুঝতে পারে নাই। যেমন আজকে অনেকে কোশ্চেন করছেন যে যেগুলো অলরেডি জি একাধিকবার আলোচনা করেছি, এখন যদি আমাকে বলেন যে এয়ার টার্মিনাল কিভাবে সিলেক্ট করব, তো এটা তো আমি আলোচনা করেছি 1-2 ঘন্টা 1.5 ঘন্টা সময় নিয়ে। ওইটা তো জি প্রশ্নোত্তর স্যার। পর্বে ওইটা আলোচনা করা সম্ভব না, তাই না? কারণ আমি এখন জি প্রবলেম জি গুলো, আপনি কাজ করতে যে যেটা সমস্যা, ওইটার সলিউশন দেওয়ার চেষ্টা করতেছি। তো এই জন্য আপনাদেরকে ক্লাসগুলো জি দেখে স্যার। প্র্যাকটিস করতে হবে, যে জায়গাগুলো আটকে যাচ্ছেন। এখন যদি আমাকে নতুন করে ক্লাস নিতে বলেন, এটা আমাদের জন্য মানে কঠিন হয়ে যায়। জি স্যার, এটা প্রবলেম স্যার, এটা জি হবে জি। না। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব আপনাদেরকে যথাযথ সাপোর্ট দেওয়ার। আমাদের আন্তরিকতায় কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। জি তবে স্যার, আপনাদের সাপোর্ট অনেক ভালো, এটা মানুষ হিসেবে সমস্যা না আমাদের যখন। সীমাবদ্ধতা আছে। আমাদের এরকম না যে সবই আমরা পারি, সবকিছু এরকম না। সব মানুষেরই সীমাবদ্ধতা আছে, তবে আমাদের আন্তরিকতাটা আছে, হ্যাঁ, আমরা চেষ্টা করি। তো এখন যেহেতু অ্যাসাইনমেন্ট দিয়েছে, তো আপনারা আমাকে সরাসরি ভয়েস মেসেজ করবেন, টেক্সট করবেন, আপনার ডকুমেন্ট শেয়ার করবেন, কল দিবেন, কেটে দিলে হয়তো ভয়েস মেসেজ দিবেন, আমি আপনাদেরকে ব্যাক করব। আমি আমার ফ্রি টাইমে আপনাকে ব্যাক করব, অথবা মেসেজ দেবো যে আমি এখন ফ্রি আছি, আমাকে আপনি ফ্রি থাকলে কল করতে পারেন। কোনো ধরনের হেজিটেশন ফিল করবেন না। আমি এটা যেহেতু একটা আপনাদের জন্য একটা দায়িত্ব নিয়েছি, একটা সেবামূলক কাজ, তো আমি আমার জায়গা থেকে বেটার চেষ্টাটা করতে পারবো। তো যেহেতু অফিসিয়াল কাজে বিভিন্ন জায়গায় ব্যস্ততা থাকে, তো ওই মুহূর্তে রেসপন্স না করতে পারলে আমি আপনাকে ইনশাল্লাহ ব্যাক করবো, যে বা ভয়েস মেসেজ দিয়ে হোক, টেক্সট দিয়ে হোক, বা কল দিয়ে হোক, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।